Hello everyone, I hope you are doing well. My name is Sajid, belongs to Math 17 from Khulna University. If you remember, in the early calendar year of 2024, we lost one of our brother, Arindam Kumar Paul, from Math 13, and in the late calendar year of 2024, we lost another of our brother, Mir Mukto, from Math 19 batch. It's a very poignant story for all of us who belongs to mathematics discipline in Khulna University. So today, we are arranging an online session to remember Arindam Kumar Paul with his scholarly life. We divide this session in three segments. Firstly, the opening remark that I am doing right now, and secondly, glimpse of Arindam's research contribution, and finally, we will open the floor for all of you where anyone can share your memory with Arindam Kumar Paul. This session will be conducted both in English and mostly in Bengali language or mix. So this choice is totally up to you. Thanks for joining with us on this busy Saturday. Now I invite Nice Bhai from Math 11 batch to propagate this session next. ধন্যবাদ সজীব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজমির ইবনে ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের 11 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। আজকের এই স্মৃতিচারণমূলক সেশনের শুরুতে আমি আমাদের ম্যাথমেটিক্যাল থটস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই সেশন আমাদের সবার প্রিয় অরিন্দম কুমার পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমি এখানে খুব সংক্ষেপে অরিন্দমের পরিচয় তুলে ধরার চেষ্টা করব। অরিন্দমের জন্ম 19 সেপ্টেম্বর 1995 সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ইসলামকাটি ইউনিয়নে। জন্মের পর অরিন্দমে বেড়ে ওঠা সাতক্ষীরাতেই। ছোটবেলা থেকে কোডিং, খেলাধুলা, আড্ডাবাজি এগুলোতে চ্যাম্পিয়ন ছিলেন। আর সাতক্ষীরা থেকে এসএসসি ও এইচএসসি পাশ করার পরে অরিন্দম ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে। আর সেখান থেকেই অরিন্দমের গণিতের প্রতি ভালো লাগা ও ভালোবাসা শুরু হয়। অরিন্দম 13 ব্যাচের একজন পরিচিত মুখ, তবে অরিন্দমের নামের সাথে যে বিশেষণটি বেশি মানানসই সেটা হলো গবেষক। সো আমরা গণিত ডিসিপ্লিন তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাকে গবেষক অরিন্দম বলে চিনতাম। এখানে বলে রাখা ভালো যে অরিন্দম অনার্সের সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতেই সে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের উপরে প্রায় 4টি পাবলিকেশন করে ফেলে, যেখানে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট অনার্সের 4th ইয়ারে বা মাস্টার্সের শুরুতে গিয়ে রিসার্চ সম্পর্কে জানা শুরু করে। ঠিক এই জায়গাটাতে অরিন্দম ছিল ব্যতিক্রম। সে অনার্সের সেকেন্ড ইয়ারে থাকাতেই এই 4টি পাবলিকেশন করে ফেলে। এরপর আর অরিন্দমকে পিছনে ফিরে তাকাতে হয়নি। অরিন্দম একে একে গণিতের বিভিন্ন ফিল্ডে, যেমন ম্যাথমেটিক্যাল মডেলিং, ডাইনামিক্যাল সিস্টেমস, অপটিমাল কন্ট্রোল, নিউমেরিক্যাল অ্যানালিসিস এগুলোতে কাজ করে যেতে থাকেন এবং অনেকগুলো পাবলিকেশন করে ফেলেন, আমরা এই কন্টেন্টস টেবিল থেকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি অরিন্দমের 2টি বাংলা বই আছে, যেটা আমাদের রকমারি, অ্যামাজন এগুলোতে পাওয়া যায়। এই 2টা বই মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের উপর বেস করে। এর পাশাপাশি আমরা যদি অরিন্দমের কাজগুলোকে একটু দেখি, সো অরিন্দমের পাবলিকেশনগুলো জার্নালে পাবলিকেশন হয়েছে, কনফারেন্স প্রসিডিং আকারে পাবলিকেশন হয়েছে, বুক চ্যাপ্টার আকারে পাবলিকেশন হয়েছে। অরিন্দমের গবেষণার পাশাপাশি অরিন্দম কিন্তু একজন হার্ড কোডার ছিল। অরিন্দম কোডিং করতে ভালোবাসতো এবং সে একাধারে ম্যাটল্যাব, পাইথন, জাভা আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর্ট এগুলোতে পারদর্শী ছিল। পাইথনের উপরে অরিন্দমের একটা টোটাল 29 পর্বের একটা ফুল সেশন আছে, যেটা এখনো অনলাইনে অ্যাভেলেবল, আপনারা দেখতে পারেন, যেটার নাম মজার ও সহজ পাইথন প্রোগ্রামিং। এছাড়া কিছু ওপেন সোর্স কোড যেগুলো রিসার্চে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তৈরিতে অরিন্দম ভূমিকা রাখেন। অরিন্দম খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত ডিসিপ্লিন থেকে অনার্স এবং একই ডিসিপ্লিন থেকে
মাস্টার্স কমপ্লিট করেন। অরিন্দমের মাস্টার্সের সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর হায়দার আলী বিশ্বাস স্যার। সো প্রফেসর বিশ্বাসের মতে অরিন্দম খুবই মেধাবী একজন গবেষক ছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, গত বছর 27 এপ্রিল 2024 সালে অরিন্দম রোড অ্যাক্সিডেন্টে আমাদের সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়। সো অরিন্দম মারা যাবার ঠিক 5 দিন আগে দৈনিক আমাদের বার্তা পত্রিকায় তার জলবায়ু পরিবর্তন ও প্রেক্ষিত বাংলাদেশ নিয়ে একটি অসাধারণ লেখা প্রকাশ পায় এবং অরিন্দম মারা যাওয়ার পর আরো 2টি গবেষণা আর্টিকেল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ পায়। আমরা এখানে অরিন্দমের সকল কাজগুলোকে একসাথে কম্পাইল করার চেষ্টা করেছি এবং আমাদের গণিত ডিসিপ্লিনের শিক্ষক মণ্ডলীদের কাছে এবং আমাদের ম্যাথ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অলরেডি আমরা এটা জানিয়েছি, যাতে এর একটা প্রিন্টেড ভার্সন আমাদের ম্যাথমেটিক্স সেমিনার লাইব্রেরিতে রাখা হয়। আমরা মনে করি যে অরিন্দমের এই সকল কাজগুলো আমাদের জুনিয়রদেরকে রিসার্চ ফিল্ডে মনোনিবেশ করতে মোটিভেশন যোগাবে। সো অরিন্দম শুধু গণিত ডিসিপ্লিনের না, অরিন্দম পুরো বাংলাদেশের যারা ম্যাথ ও রিসার্চ লাভার তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আগামীতে। সো অরিন্দমের গবেষণার পাশাপাশি অরিন্দম কিন্তু খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারত। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অসাধারণ কীর্তি মেঘনাদ বধ কাব্য অরিন্দম প্রায় মুখস্থ একটানা আবৃত্তি করতে পারত। আমি এখানে যার পুরোটুকু না প্লে করে আমি ছোট্ট একটু 1 মিনিটের একটু অংশ প্লে করতে চাই। মেঘনাদ বধ ষষ্ঠ সর্গ। কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেবী নিবৃতে যথা ক্ষুধাতুর ব্যাঘ্র বসে গোষ্ঠ গৃহে যমদূত ভীম বাহু লক্ষণ পুষিলা মায়া বলে দেবালয়ে জঞ্জনিল শিপিধানে উঠিল বাজিত নির ফলকে কাপিল মন্দির ঘনবীর বদবরে চমকে মুদিত আখি মিলিল রাবণী দেখিলে সম্মুখে বলি দেবাকৃতি রথি তেজস্বী মধ্যাহ্নে যথা দেবং সুমালি হেতাই চেতন পাই মায়ের যতনে সৌমিত্রী হুঙ্কারে ধনুটঙ্কারিলা বলি সন্ধানে বিন্দিরা সুর খড়তর স্বরে অরিন্দম ইন্দ্রজিতে তারকারে যথা মহেশ্বাস সরজালে বিধেন তারকে হায় রে রুধির ধারা উদর শরীরে বহে বরিষার কালে জলস্রোত যথা বহিল তৃতীয়া বস্ত্র তৃতীয়া মেদিনী অধীর ব্যথাই দিশাবটি শত্রুয়ে শঙ্খ ঘণ্টা উপর পাত্র ছিল যত যজ্ঞাগারে একে একে নিক্ষেপেলা কোপে যথা অভিমন্যু রথী নিরস্ত্র সমরে সপ্তরথী অস্ত্র বলে কবু বা হানিলে রথ চূর রথচক্র কবু ভগ্ন অসি ছিন্ন চর্ম ভিন্ন বর্ম যা পাইল হাতে কিন্তু মায়াময়ী মায়া বাহু প্রসারণে ফেলাইলা দূরে সবে জননী যেমতি খেদান মশক বৃন্দে সুপ্ত সুত হতে কর পদ্ম সঞ্চালনে। আমি এখানে আরেকটু বলে রাখতে চাই যে অরিন্দমের ইচ্ছা ছিল মাস্টার্সের পরে গণিতের উপরে পিএইচডি করবে এবং সে লক্ষ্যেই মাস্টার্সের পর অরিন্দম ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে অরিন্দম পিএইচডির অফার লেটারও পেয়ে যায়, কিন্তু কিছু ভিসা জটিলতার কারণে সে সময় তার যাওয়া হয়নি। যাই হোক, অরিন্দম যেহেতু গবেষণা করতে ভালোবাসতেন তো সেজন্য সবকিছুর পাশাপাশি খুবই পরোপকারী মানুষ ছিলেন। অরিন্দম জুনিয়রদেরকে প্রায় সময় বিভিন্ন অনলাইন সেশনে যুক্ত করে তাদেরকে রিসার্চ শেখাতেন, ম্যাটল্যাব শেখাতেন। তার একটি অংশ আমি এখানে প্লে করতে চাই। হাই সবাই শোনো, আমার বাবা আছে কিন্তু এখানে, ঠিক আছে? সে অনলাইনে ক্লাস নেওয়ার সিস্টেমটা দেখবে, তো সেজন্য ধরো জয়েন করেছে। ঠিক থাকো, যাক ভালো নাম্বার অফ অ্যাটেন্ডেন্স। যাই হোক, আমার ম্যাথ নিতে বলেছিল বাবা। ম্যাথ তো মূলত প্রবলেম সলভিং এর একটা বিষয় নাকি, মানে তার ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেচার, ল্যাঙ্গুয়েজ অফ দ্য গডও বলা হয়, ঠিক আছে? তাহলে মডেলিং হলো সিম্পলি, তোরা পড়েছিস তো তোর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে মডেলিং। তো এই ডিনামিক্সটাকে আমরা আসলে ফ্লো আকারে বা ডিফিউশন আকারে বা বিভিন্ন আকারে যে ম্যাথমেটিক্যাল যে টেকনিক গুলো আছে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। আর ম্যাথমেটিক্যাল মডেলিং এর যেসব অ্যানালাইসিস আছে, যে ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, ইকুইলিব্রিয়াম তো প্রত্যেকটা সিস্টেমেরই থাকে। যে কোনো চেঞ্জ যদি টোটালি না হয় কোনো সিস্টেমে, তাহলে আসলে সিস্টেমটা কেমন বিহেভ করবে, ঠিক আছে? তো
তো সিস্টেমটা স্টেবল কিনা। যদি এটা ফ্যামিলি সিস্টেম স্টেবল না হয় তো ফ্যামিলি ফল করবে। চেক করার জন্য এই যে আমরা আইগেন ভেক্টর আইগেন ভ্যালু মেথডে দেখেছি, ঠিক আছে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল মডেলিং। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এর পরে আমরা যেটা আসি, তো বিষয় হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে, বিশেষ করে যেগুলো ন্যাচারাল বা বায়োলজিক্যাল প্রবলেম, যেগুলোর কোনো সলিউশন নাই, নেচারে খুব বেশি দেখা যায়, বিশেষ করে বায়োলজিক্যাল যেগুলো নেচারে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমের সাথে ডিল করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অপটিমাল কন্ট্রোল থিওরি। এটা সব থেকে মোস্ট এফিসিয়েন্ট এবং খুবই ইজি, মানে কঠিন কিছু না। এইগুলা যে অপটিমাল কন্ট্রোল প্রবলেম যে জিনিসটা, এটা তোরা সবাই বহুত আগে পড়েছিস, ইন্টারমিডিয়েটে পড়েছিস সেই জিনিসগুলা, কিন্তু জিনিসগুলো তোরা রিলেট করতে পারিস না, এটা সমস্যা। ক্লিয়ার? তো আমি রিলেট করে দিচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, যে এইচআইভি তো একটা ডিজিজ যেটার কোনো ট্রিটমেন্ট নাই, তো এটা কন্ট্রোল কেমনে করা যায় তার উপরে ধরো একটা ম্যাথমেটিক্যাল মডেল এখন, এবং কন্ট্রোল সহ কিভাবে রিপোর্ট লিখবা বা কিভাবে রিপোর্ট সাবমিট করবা, মানে রিপোর্ট লেখার স্ট্র্যাটেজি নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার যার উপর বলছে? দাদা এই রিসোর্স গুলা সম্পর্কে, মানে ম্যাথল্যাবে তো ধরেন কোডিং বা এই টাইপের কোনো কিছু ধরেন অনলাইন বা কোনো জায়গায় তো খুঁজে পাওয়া যায় না, মানে এগুলা শিখবো কোথা থেকে? বা ওইটা অপটিমালের কোডিং কেউ তো করে রেখে দেয়নি তোমার জন্য, বুঝলে? এটা হচ্ছে বিষয়। আর অপটিমাল খুবই রিসেন্ট একটা ধরো স্ট্র্যাটেজি বা ধরো থিওরি। হ্যাঁ, অপটিমাল কন্ট্রোল এখন খুবই অ্যাডভান্স থিওরি, ফলে কোডিং এভাবে পাওয়া যাবে না। ম্যাটল্যাবে যেমন বাই ডিফল্ট ফাংশন দিয়ে করো, এভাবে এই সুবিধা এখানে অবশ্যই পাওয়া যাবে না, সেটাই মনে করতে হবে। কিন্তু কোডিং আমার করা আছে, সমস্যা নেই। এটা আমি কষ্ট করে করেছি সিজিপিএ বেস করে, ঠিক আছে। অতএব তোমরা এখন আপাতত এটা দিয়ে কাজ চালাতে পারবো। তো এটা হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন, পাথ কস্ট হিসেবে লেখা। আর এটা হচ্ছে কি যে ওডি, যে কন্ট্রোল সহ যে ওডি তিনটা ছিল সেই তিনটা লেখা। ক্লিয়ার? সো এই ছিল আমাদের অরিন্দম। তার মতো একজন মানুষকে কাছ থেকে পাওয়া আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। অরিন্দম চলে গেছেন, কিন্তু তার কর্ম চিন্তা ভাবনা আমাদের মাঝে এখনো বিদ্যমান আছে। তার স্মৃতিগুলো আজও আমাদের হৃদয়ে অমলিন। অরিন্দমের এই কাজগুলো সবাইকে গবেষণা করতে উদ্বুদ্ধ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এখন আমি আমাদের এই সেশনটি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে ওপেন করে দেব। তবে তার আগে অরিন্দমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা কিছু অডিও এবং ভিডিও রেকর্ডিং পেয়েছি অরিন্দমের অনেক শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, দেশ বিদেশ থেকে। আমরা সেগুলো এক এক করে প্লে করতে চাচ্ছি। So I've been asked to say a few words about Orindom Kumar Paul. I did not know Orindom personally. I only know about Orindom through my colleague and friend Ajmer, and I'm extremely impressed by the amount of research and the achievement that Orindom had done in his very short career as a mathematics, a career that was cut down by his untimely death. So it's clear to me that Orindom was an exceptionally talented applied mathematician, and he used his skills for very important real-life problems. A cursory look at his papers revealed that he modeled how pandemic spreads, how diseases spread, as well as how misinformation and disinformation spread. So these are extremely important research work. The application of mathematics to deal with practical problems that are facing modern society. This is work that is, its value is beyond measure. I mean, it's people like him and this kind of work that make me believe that there's actually a future in Bangladesh. I'm also very impressed by the people, the students, and the mathematical talent that's coming out of Khulna University. They seem to be doing something right. And Orindom was the best, the brightest of the talent coming out of Khulna University. I hope that Orindom's memory inspires the next generation of mathematicians
or those interested in mathematics to go into mathematics, to be awed by its beauty, to be impressed by its practical application, its power. And I'm very, very happy that we are remembering Orindam with love and honor today. And my best wishes to his close friends and family. Thank you. যেটা হয়েছে যে I was impressed by his আপনার যে attitude to আপনার exploring new knowledge এবং solving problems এবং jumping into solving problems. That was impressive. এই ধরনের ছেলে আমার শর্ট টিচিং এক্সপিরিয়েন্সে আমি আসলে খুব কম স্টুডেন্ট পাই যারা কোনো একটা ব্যাপার আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যে মানে আপনি একটা কিছু বলবেন তারা সেইটার উপরে এক্সপ্লোর করে ফেলবে আর অন্যান্য কিছু। হ্যাঁ, সো এই একটা কোয়ালিটি যেটা আমি ওকে কখনো সামনাসামনি দেখি নাই, ফোনে কথা হয়েছে এবং ফোনে আমাদের লং কনভারসেশন হয়েছে বেশ অনেকবার, এবং আই হ্যাভ প্ল্যানস টু অ্যাকচুয়ালি টেক হিজ স্কিলস আপনার আমার রিসার্চে। আনফর্চুনেটলি এটা তো আর পসিবল না, বাট ইটস আ বিগ লস, অ্যান্ড আমার সিনসিয়ার সিম্প্যাথি টু হিজ ফ্যামিলি, এবং আই থিঙ্ক কমিউনিটিও একটা বিগ অ্যাসেট লস করেছে। হ্যাঁ, সো আর কি বলবো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। মানে কিছু মানুষ আছে যারা you don't need them, but you talk to them and then you they leave a big impression in your heart. তো অরিন্দম ওই ধরনের মানুষ ছিল। আমি বেস্ট উইশেস করি ওর ফ্যামিলির জন্য। এই ঠিক আছে, আপনারা যারা অরিন্দমের ফ্রেন্ড, আই হোপ যে আপনারা আসলে এইটা শখটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আসলে ও ও যে লিগাসিটা রেখে গেছে সেটা কন্টিনিউ করাটাই আসলে এখন হচ্ছে মেইন কাজ আর কি। যাই হোক, বেস্ট উইশেস ফর ইউ অল অ্যাজ ওয়েল। ওকে, বাই। আসসালামু আলাইকুম, আমি এনায়েত খান, ম্যাথমেটিক্স 09 ব্যাচ। আজকে 27শে এপ্রিল। গত বছর এই দিনে আমাদের এক জুনিয়র ছোট ভাই অরিন্দম পাল, ম্যাথ 13 ব্যাচ, ও আমাদের ছেড়ে নাফিরার দেশে চলে যায়। তো অরিন্দম বাহ্যিকভাবে খুবই অগোছানো, দেখলে মনে হতো খুবই অগোছানো একটা ছেলে, বাট ওর রিসার্চ প্রোফাইল, বুক পাবলিকেশন, এগুলো দেখলে বোঝা যায় যে ও ইনসাইডে কতটা গোছানো, ও যেটা পছন্দ করতো সেটা কতটা যত্ন সহকারে করত, এবং ও কতটা হাইলি ট্যালেন্টেড একটা ছেলে ছিল। তো ওর মৃত্যুর 7 থেকে 8 মাস আগের কথা। ও আমাকে বলল যে ভাই, আমার দক্ষিণ কোরিয়ায় একটা ভিসা হচ্ছে, বা পিএইচডির কাজে যাব, কিন্তু ভিসা জটিলতার কারণে আমি যেতে পারি নাই। তোর প্রোফাইল দেখার পরে আমি বললাম যে ভাই, তোর জন্য তো ওয়েট করতেছে ইউএসএ, তুই ইউএসএ যা। বলে যে ভাই, আমি কি পারবো, আসলে পারবো? এটা কি হয় ভাই, আমার তো খুবই ভয় লাগে। আমি বললাম, তুই তো ইউএসএ প্রফেসরদের রিসার্চে কাজ করতে যাবি, এটা বলবি, তুই তো তাদের সাথে অন্য কোনো ইসে যাবি না যে তারা তোর প্রোফাইল পছন্দ না করলে কোনো প্রবলেম করবে বা কোনো তোর লাইফে কোনো প্রবলেম হবে, এরকম তো কোনো কিছু না। তো বললো আচ্ছা ভাই, পাঠাচ্ছি। তার মাত্র 3 দিন পরে ও বলে যে ভাই, আমি প্রথম জন হপকিন্সে একটা প্রফেসরকে, আমার পছন্দের প্রফেসরকে ইমেল করছি, সে আমাকে নিতে চাইছে, আমার সাথে হচ্ছে মিটিং করতে চায় এবং আমাকে অ্যাপ্লাই করতে বলছে। তো এতে অনেক খুশি ছিল। এরপর পরপর 3 দিন ও 3টা ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে পজিটিভ ইমেল পায় যে তারা অ্যাপ্লাই করতে বলতেছে। ওকে আমি অত খুশি কখনো দেখি নাই, ওর সাথে যতদিন মিশছি ওই সময় অনেক খুশি ছিল। তো যাই হোক, পরবর্তীতে আইএলটিএস দেওয়ার কারণে ওর আইএলটিএস এই মাসে দেয়, পরের মাসে দেয়, এভাবে না দিতে পেরে ও আসলে অ্যাপ্লাইগুলো করতে পারেনি।
কিন্তু ওর পরবর্তীতে অ্যাপ্লাইগুলো করার ইচ্ছা ছিল। তো এর আগেই হচ্ছে ও আসলে পৃথিবীর থেকেই চলে যায়। তো অরিন্দম পাল, ওর সাথে অনেক স্মৃতি, শুধু আমার না, ওর সময় ক্যাম্পাসে যারা ছিল সবার সাথে, সিনিয়র জুনিয়র সবার সাথে খুবই ভালো সম্পর্ক। তো আসলে আমাদের মধ্যে অনেক কিছু রেখে গেছে, অনেক পজিটিভ স্মৃতি। ও খুবই হেল্পফুল একটা ছেলে ছিল। সো সবাইকে ও হেল্প করতো, অনেক সিনিয়রকে, অনেক জুনিয়রকে, ব্যাচমেটদের। তো ও উপরে ভালো থাকুক, তবে ও আমাদের মধ্যে সবসময় থাকবে, সবসময় বেঁচে থাকবে। আর ও একটা কথা বলতো, ভাই আপনাকে দিয়ে আমি একটা রিসার্চ সেশন করব। তো ইনশাআল্লাহ সেটা আমি করব, এবং ওর নামেই করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম আশফাক সালেহীন অনু। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের C09 ব্যাচের একজন প্রাক্তন স্টুডেন্ট। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাসেক্স ইউকেতে ইনফরমেটিক্স, নেটওয়ার্ক অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিএইচডি করতেছি। অরিন্দমের সাথে আমার পরিচয় অনেক আগে, 2016 সালের দিকে এক জুনিয়রের মাধ্যমে। তো পরিচয়টা খুব ইন্টারেস্টিং। আমি আমার জুনিয়রকে জিজ্ঞেস করতেছি যে তখন আমি একটা রিমোট জব করতাম, যে আমি রিমোট জব করতেছি, আমার ক্লায়েন্ট এমন একজনকে খুঁজতেছে যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলো সম্পর্কে ভালো জানে, আবার ম্যাথমেটিক্যাল মডেলিং সম্পর্কে। আমরা একটা প্রেডিকশন সিস্টেম নিয়ে কাজ করতেছিলাম আর কি, আমার ক্লায়েন্ট। তো আমার জুনিয়র বললো যে ভাই একজন আছে, ও তো মানে ক্র্যাক লেভেলের রিসার্চার, সে মানুষের মানে বিভিন্ন অ্যাট্রিবিউট থেকে সে ক্রিমিনাল, এরকম একটা ডেটা সেট যেখানে মানুষের বিভিন্ন অ্যাট্রিবিউট হ্যান এই জাতীয় জিনিসপত্র আছে কিছু, ওইখান থেকে সে একটা মানুষ ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা কতটা এটা প্রেডিক্ট করে ফেলছে। সে হচ্ছে লাইক মানে ধর্ম ব্যাখ্যা করার জন্য বিভিন্ন মডেল বানায়, লাইক গডের এক্সিস্টেন্স এই জাতীয় জিনিসপত্র নিয়ে মডেল বানায়। তো হলো হোয়াট দ্য হেল, মানে এরকম একজন খুলনা ভার্সিটিতে আছে যে এই লেভেলের চিন্তা ভাবনা করে। তো তখন ওর সাথে আর কি আমার প্রথম কথা হয়। তো কথা হওয়ার পরে আমি প্রথমে যেটা বুঝি যে ছেলেটা আলাদা সবার থেকে আর কি, ওর চিন্তা ভাবনা অন্যরকম। হয়তো আমাদের লাইক ভার্সিটিতে যেরকম লাইক ওভারঅল কালচার অথবা মানে ব্যাপারটা হচ্ছে পারিপার্শ্বিক সবার যে কালচার, এই কারণে ওর যে লাইক চিন্তা ভাবনার লেভেল ওইটা বিকশিত হইতে পারছে, বাট মানে আরো অনেক হইতে পারতো আসলে। মানে ওর চিন্তা করার ক্ষমতা অথবা চিন্তা কি নিয়ে চিন্তা করবে, আমরা বলি না মানে সমাজে কিছু ব্যতিক্রম ধর্মী মানুষ থাকে, এরাই আসলে কিন্তু বেসিক্যালি সায়েন্স অথবা টেকনোলজি, ভবিষ্যতের প্রজন্ম এগুলাকে আসলে অন্যভাবে আগায় নিয়ে যায়। তো অরিন্দমের মধ্যে আমি ওরকম একটা কোয়ালিটি দেখছিলাম আর কি। ওর সাথে আমি প্রায় মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম, এই কারণে বিষয়গুলো ট্রেডিশনাল না। যেমন সে একজন রিসার্চার, কিন্তু তার হচ্ছে সাহিত্যের প্রতি এবং মানে বলতে গেলে আসলে মানে যেসব সাহিত্য আমরা সবার আমাদের বোধগম্য না, যেমন তার মেঘনাদ বোধ কাব্য মুখস্থ ছিল এবং সে খুব ভালো মানে বলতে পারতো, আবৃত্তি করতে পারতো। ঠিক আছে, আরো অনেক জিনিস ওর আসলে চিন্তা ভাবনার লেভেল, কথা বলা অথবা যে জিনিসগুলা নিয়ে ভাবতো, এগুলা আসলে সবার ধর আমার জন্যই ঠিক মতো বোধগম্য না আর কি। তারপর সে ব্যাচেলরে থাকতে লাইক তার ব্যাচেলর লাইফের থেকেই সে রিসার্চ করে, সে হচ্ছে বিভিন্ন মডেল বানায়, পেপার লেখে, বিভিন্ন মানে ছোট হয়তো মানে লোকাল অনেক জার্নাল অথবা ইন্টারন্যাশনাল মানে জার্নালে তার হচ্ছে কিছু কিছু জায়গাতে তার হচ্ছে মানে পেপার পাবলিশ হয়েছে, যেটা আমি ওই সময় চিন্তাও করতে পারিনি। ওই সময় কেন, লাইক হচ্ছে আমি তখন হচ্ছে চাকরি করি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, আমি তখন আর কি এই ধরনের লাইক অ্যাডভান্স রিসার্চ টপিক কিছু ভেবে ইনোভেট করে বের করা, এগুলা তখন আমার মাথায় ছিল না। ও বহু আগের থেকে এগুলা করে। তো এখন আমরা বুঝতে পারি ওর অনেকগুলো পেপার আছে যেগুলা নাইস, আজমির নাইস আর কি, ও হচ্ছে তার ভার্সিটিতে একটা সংকলনের মতো করে দিচ্ছে, ওইটা দেখলেই বোঝা যায়। এবং যে অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে এসে চিন্তা করে, এগুলো আমিও এখনো বুঝি না মিসলি আর কি। তো তারপর আরো অনেক ফেজ ছিল, যেমন সে রিসেন্টলি বছর 2 আগের থেকে চিন্তা ভাবনা করে যে সে ইউকেতে আসবে পিএইচডি করতে। তখন আমিও আসলে পিএইচডি অ্যাপ্লিকেশন নিয়ে খুব ভাবতেছি আমার কোথাও অ্যাকসেপ্ট করবে কিনা। ওর মধ্যে দেখতাম কনফিডেন্স। আমি যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ লাইক ফর এক্সাম্পল সাসেক্সের অথবা এসেক্স অথবা হচ্ছে মানে ইভেন এটা হাইস্ট নটিংহামের কোনো প্রফেসরকে মেইল করতে ভয় পেতাম, ওদিকে ধূপধাপ কেমব্রিজের
প্রফেসরকে নক করে বসতো অথবা ওয়ারউইকের প্রফেসরে নক করে বসতো, তারা রিপ্লাইও করতো। অথচ আমি লাইক অনেক রিপ্লাই করছি, অনেকে করি না, ভয় পাই, করি না যে এত বড় ইউনিভার্সিটির প্রফেসর তারা কি আমার রিপ্লাই করবে। অথচ তখন আমি ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করে সদ্য বের হয়েছি, কিন্তু ওর দেখতাম লাইক সেই লেভেলের কনফিডেন্স। অবশ্যই ওর নলেজের থ্রুতে কনফিডেন্সটা আসছে। সে কেমব্রিজের প্রফেসরকে নক করতো, তারা ওরে রিপ্লাই করতো। ওয়ারউইক তার ভালো ভালো প্রফেসরদের সাথে তার হচ্ছে লাইক ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে তার কমিউনিকেশন হয়েছে। অ্যান্ড আমার জানা মতে ওয়ারউইকের একজন প্রফেসর ওকে নিতে আগ্রহ দেখাইছিল, কেমব্রিজের একজন প্রফেসর ওকে বলছিল যে তুমি ফান্ড ম্যানেজ করতে পারলে তোমাকে আমি নিব। তো আমরা মানে অরিন্দমের যে চিন্তা ভাবনা ছিল, আর যদি কেমব্রিজ ওয়ারউইকের মতো ইউনিভার্সিটিতে আসতো, তাইলে আসলে আমার ধারণা যে প্রপার নার্চার পাইলে ও ইভেন ফিউচার চেঞ্জ করে দেওয়ার মতো অ্যাবিলিটিও রাখতো। কারণ ও ডেটা সায়েন্স সম্পর্কে নলেজ আছে, ওর মানে বেসিক্যালি ম্যাট ল্যাবে সে খুব ভালো ছিল, পাইথন টুকটাক পারতো। সে যদি লাইক অ্যাডভান্সড সায়েন্সের ব্যাপারগুলো, অ্যাডভান্স ডেটা সায়েন্সের ব্যাপারগুলো সে যদি করতো, আর প্রোগ্রামিংটা আর একটু ভালো করে করতো পরবর্তীতে লাস্টের দিকে অ্যাডভান্স প্রোগ্রামিং নলেজ ইয়েগুলা, আমার ধারণা যে পরবর্তী ব্রেক থ্রু ইনভেনশন হুনো জোর হাত থেকে আসতে পারতো। আর আমাদের দেশ লাইক লিটারালি একটা জেম, একটা লাইক ডায়মন্ড হারাইছে আর কি। তো তার ভর্তির কথা হচ্ছিল, সে সব ভার্সিটির প্রফেসররা তাকে রিপ্লাই করছে, তার ভর্তির কথা হচ্ছিল, সে স্কলারশিপের জন্য ওয়েট করতেছিল। এছাড়াও সে ফ্রান্সের কিছু আই থিঙ্ক ইকুয়াল পলিটেকনিকের সাথে, পলিটেকনিকেও তার কথা হয়েছে। সে টপ একটা ইউনিভার্সিটিতে হয়তো লাইক ফান্ডিং পায় পিএইচডি করতো, না জানি কি করতো আর কি। পিএইচডি শেষে কি হতো এটা ভাবতে আমিও মাঝে মাঝেই করি। তো ও ভয়াবহ আশাবাদী ছিলাম আমি, মানে ভার্সিটির বলতে গেলে অরিন্দমকে নিয়ে আর কি। আমি যদি ভার্সিটিতে লাইক 3 জনকে নিয়ে আশাবাদী থাকি টোটালি পর্যন্ত, অরিন্দম তার মধ্যে লাইক প্রথম দিকে থাকবে আর কি। তো হঠাৎ করে একদিন সকালে এক জুনিয়র ফোন করে বলে ভাই অরিন্দম মারা গেছে। তো আমি বলি কি আর কি, মানে আমি চুপ ছিলাম, কান্না মানে কাঁদছিও ডেফিনেটলি। ব্যাপারটা আসলে কেমন হইলো আসলে, তো জানি না কি জন্য এরকম হয়। আমাদের দেশের সড়ক ব্যবস্থা তো আমার এটা নিয়ে বলার কিছু নাই। আমার এক মামাতো ভাই, ও জাহাঙ্গীরনগর কম্পিউটার সায়েন্সে পড়তো, সে 2016 সালে হলো বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কম্পিউটার সায়েন্সে ছিল, ও ট্যালেন্টেড ছিল। তো আজকে রিসেন্টলি অরিন্দম গেল। তো আর কত আর কি আমি জানি না ঠিক, আর কত, মানে এই ছেলেগুলো ইভেন হইতে পারে যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাইতো, আমার বলার কিছু নাই আর কি। এখন আমরা মানে সাধারণ ট্যালেন্টরাই থাকি, দিন শেষে হয়তো এক্সেসিভ ট্যালেন্টরা চলে যায়, না হলে দুনিয়া আসলে অনেক আগায় যাবে। মানে এটা হয়তো জানি না স্রষ্টাই চায় না কিনা। তো এই আর কি, আমার বলার কিছু নেই। শুধু লাস্টে এইটুকু বলবো যে স্রষ্টা ঈশ্বর যে থাকুক আর কি, সে অরিন্দমকে ভালো রাখুক, এইটুকুই আর কি, আর ডিটেইল কিছু বলবো না। ধন্যবাদ। সো আমি এখানে একটা বিষয় হাইলাইট করতে চাই। অ্যান্ড আমার জানা মতে ওয়ারউইকের একজন প্রফেসর ওকে নিতে আগ্রহ দেখাইছিল। সো ওয়ারউইকের একজন প্রফেসর অরিন্দমকে পিএইচডির জন্য নিতে চেয়েছিল। সো ওয়ারউইকের সেই প্রফেসর আমাদেরকে একটি ভিডিও মেসেজ পাঠিয়েছেন, আমরা সেটা এখন প্লে করব। Good morning from Europe. I'm Markus Kirkilonis, a professor from the University of Warwick in England. And I would like to contribute to the memory of Arindam Kumar Paul. I knew him because he approached me some time ago, and he was really amazing right from the beginning. He was very interested in everything, and I think from early onwards we were discussing matters of opinion formation. Now, opinion formation is a relatively new mathematical field. It tries to combine mathematical insight with sociological factors. And Arindam was just amazing
how he combined all these different applied ideas, whatever it is. So he had knowledge about infrastructure problems, also about finance, really about everything. So he was also very good in this opinion formation dynamics. So we developed different ideas, but it was always a pleasure to talk to him. But of course, it was not very difficult. It was very difficult to bring him here because there's always a lack of money, and then the distance between Bangladesh and Britain is very far. The political situation is not easy. I know that that is also true for Bangladesh, but yeah, I think we really were just interested in the ideas, and we really wanted to keep this going, and I'm pretty sure we would have succeeded. I was also just researching how it would be best possible to bring Arindam to the UK for some time so that he could develop his mathematical mind a little bit further. It is so very unfortunate that this all didn't happen. Yeah, for me it was really just like yesterday, and I was so shocked when Asmir told me that Arindam had this road accident. This is such a loss of a very good mind. It's really hard to believe that this is possible. But I hope, even if the life of Arindam was very short, he really contributed so much to the mathematical thinking, I'm sure also, especially in Bangladesh, that his life was, even if short, was very valuable. And we really should all be grateful that he was around and taught us how a successful career would have to be built up, even if the circumstances are not easy. Yeah, so I hope that we are not only just sad, but, Arindam should give us a good example how we should organize our life, whatever the circumstances, and be successful. And yeah, with that, I wish you also a good future, and let's build up this world to be better. সো এই ছিল আমাদের অরিন্দম। আমাদের অনলাইন সেশনের এ পর্যায়ে আমি আমাদের ফ্লোর আমাদের পার্টিসিপেন্টের জন্য ওপেন করে দিচ্ছি। আমি একে একে আমাদের সিনিয়র জুনিয়র অরিন্দমের শুভাকাঙ্ক্ষী বা অরিন্দমের ব্যাচমেট আমরা এখানে যারা আছি সবাই এক এক করে অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করব। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি কেউ অরিন্দমকে নিয়ে কিছু বলতে চান অবশ্যই আমাদেরকে জানান, আমাদের চ্যাট বক্সে জানান। ব্যাচ ওয়াইজ সিরিয়াল মেনটেন করছি না বলে দুঃখিত। কেউ বলতে চান অরিন্দমকে নিয়ে কিছু? আজহারুল ইসলাম জুয়েল, উনি আমার বাবা, সো উনি কিছু বলবেন অরিন্দমকে নিয়ে। তারপর আশিক। আজকের এই যারা আয়োজক অরিন্দম পালের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন, সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত আমি অরিন্দমের সঙ্গে আমার যে আমার ছেলে আজমির ইসলাম এবং সালিম সাদমান আছে, তাদের দ্বারাই পরিচয়। যেহেতু তাদের সঙ্গে সে উঠা বসা করে, সবসময় একসঙ্গে বেড়াইতো, আমি সেই দিক দিয়ে তার সঙ্গে আমার পরিচয়, এবং কিন্তু সাক্ষাৎ হয়নি। সাক্ষাতে আমি কোনদিন কথা বলিনি, কিন্তু ফেসবুকে এবং মেসেঞ্জারে তার সঙ্গে কথা হতো। আমার বাড়ির পরিবারের মতোই সে একজন আমার ছেলের মতোই ছিল, এবং তার লেখা আমি মাঝে মাঝে ফেসবুকে দেখতাম। তো একদিন একটা লেখা
আমি তার স্মৃতিচারণ করতে গিয়ে আমি বলতে চাই যে তার একটা লেখা আমার একদিন চোখে লাগলো, যে আমি তাকে মেসেঞ্জারে বললাম যে এই লেখাটা তুমি একটু পত্রিকায় প্রকাশ করলে ভালো হতো। তো বললো যে ঠিক আছে। আমি আবার লেখালেখি করি এবং পত্রিকায় শিক্ষা বিষয়ক কিছু লেখা লেখি মাঝে মাঝে পত্রিকায়, দৈনিক আমাদের বার্তা, যেটা আজমির কিছুক্ষণ আগেই জানিয়েছে। তো লেখাটা তখন কিছুক্ষণ পরে সে বললো যে আমি আরেকটু তাহলে কারেকশন করি, এই লেখাটাই আপনাকে পাঠাচ্ছি এবং নাম সহ দিচ্ছি। তারপর সন্ধ্যার দিকে সে আমাকে তার লেখাটা পাঠিয়ে দিল এবং সেটা আমি সম্পাদকের কাছে পাঠিয়ে দিই এবং তারপরের দিন এই 22 এপ্রিলেই সেটা ছাপা হলো। ওই জলবায়ু পরিবর্তন এবং প্রেক্ষিত এটা তারপরের দিনই ছাপা হলো, যেহেতু গবেষণামূলক একটা লেখা। তো আমার মানে আমি এটা লেখার পরে সে কিন্তু এত আনন্দিত, মানে সে নাইসকে অর্থাৎ আজমিরকে, নিউজিল্যান্ডে থাকে আমার ছেলে, তাকে ওখানে বারবার সম্ভবত নক করছিল যে আমার লেখাটা প্রকাশ হয়েছে, খুব এত খুশি হয়েছিল সে। অথচ এই যে 22 তারিখ থেকে 26 তারিখ এই 4টা দিন, 27 তারিখে সম্ভবত সকালের দিকে আমাকে রাত্রেই আমার ছেলে ফোন দেয় যে, তো আসলে আমি মূলত যে একজন অভিভাবক এবং একজন 2জন ছেলের পিতা, তাকেও আমি সেই আমার সন্তানের মতোই দেখতাম। সেদিক থেকে আমি আসলে যে আমার নিজস্ব কেউ মারা গেলে যতটা শোক পাইনি, সেই দিনের সেই শোকটা আমার কাছে, মানে আমার মনে হয় যে আমার মৃত্যু পর্যন্ত সেই শোকটা থেকে যাবে। অরিন্দম পালের এই যে মৃত্যুর যে ঘটনাটা, সেটা আমাকে আজ মানে কোনোদিনও হয়তো আমার মন থেকে হারিয়ে যাবে না। তো আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আর তার পরিবার, সেই দিনেই আমার ছোট ছেলে খুলনায় ছিল, তো এসে গেছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, সেখানে যেতে বলছিলাম। আমার বড় ছেলে তো বিদেশি ছিল, মানে নিউজিল্যান্ডে। তো ওইখান থেকে সে যতটুকু পারে ফোনে কন্ট্যাক্ট করা সবার সঙ্গে। তো আমার বাসায় আজমিরের মা এবং যে আমার বৌমা সবাই খুব শোকাহত, আমাদের পরিবারটা ওদের খুব শোকাহত ছিল। আমার একটা জিনিস ভালো লেগেছে যে তার যে কর্ম, মানুষ অল্প দিন বাঁচে, বাট তার কর্ম থেকে যায় সারা জীবন। যে সেই হয়তো বাংলাদেশের এমন একজন বাংলাদেশের নয়, শুধু বিশ্বেরই একজন অন্যতম বিখ্যাত একজন গবেষক হয়ে যেত, যেটা ইতিমধ্যেই সে অল্প বয়সেই সে যেটা দেখিয়েছে। হয়তো আল্লাহ বা ভগবান যতটুকু রেখেছেন, সেই তার যে কর্মটা আজকে আমরা এখানে দেখলাম। আমার মনে হয় এইভাবে সবাই মনের মধ্যে রেখে ভবিষ্যতে সে আমাদের মনে আছে, হৃদয়ে আছে, এবং সে তার গবেষণায়, সে কর্মে তার থেকে যাবে আজীবন সবখানেই, সারা বাংলাদেশে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্বু। আমি আমাদের এই সেশনের এই পর্যায়ে আশিক রেজাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রেজা, ম্যাট্রিক ডিসিপ্লিন অরিন্দমদার সাথে আমাদের পরিচয় হয় সেকেন্ড ইয়ারে থাকতে। অরিন্দমদা অনলাইনে কিছু কোর্স অফার করেন, তো আমরা যখন সেটা জানতে পারি তখন আমি, আমার বন্ধুরা আফসার, নাজমুল হুদা এবং নাজিব, আমরা ইন্টারেস্টেড ফিল করি যে আমাদের এমনিতে ম্যাথমেটিক্স শেখার আগ্রহ আছে, আর আমরা আগে থেকে জানতাম যে অরিন্দমদা এইসব বিষয়ে অনেক পারদর্শী। তো আমরা অরিন্দমদার সাথে কন্ট্যাক্ট করি যে দাদা আমরা আপনার থেকে এসব শিখতে চাই। তখন অরিন্দমদা বলেন যে তোরা তো জুনিয়র, তোদেরকে আর কোর্স কি করাবো, তোরা এমনিতে শিখতে আসিস। তো আমরা বিভিন্ন সময় দাদার কাছে যেতাম, আমরা সপ্তাহে প্রায় 3-4 দিন দাদার কাছে যেতাম ফ্রি সময় বের করে। আর আমাদের এক একজনের ইন্টারেস্টেড তখন ছিল এক এক রকম, আর তারা প্রত্যেকের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সমস্যা সমাধান করে দিতেন। তো আমাদের ম্যাথমেটিক্স শেখা, রিসার্চ শেখা, এই সবকিছুর হাতে খড়ি বলতে গেলে মূলত অরিন্দমদার থেকেই। এবং আমরা বর্তমানে যারা ম্যাথমেটিক্সে বা ডেটা নিয়ে রিসার্চ করছি বা এই রিলেটেড ফিল্ডে ক্যারিয়ারে ডেভেলপ করছি, এই ডেভেলপমেন্টের পেছনে দাদার ভূমিকা আসলে অনস্বীকার্য। উনি আমাদেরকে বিভিন্নভাবে গাইড করেছেন, বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে আমাদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অরিন্দমদার সম্পর্কে যদি বলতে চাই, উনি খুবই এক্সট্রাঅর্ডিনারি একজন রিসার্চার ছিলেন
এবং উনি সবসময় নিজেকে ডেভেলপ করতেন। উনি আমি যখন ফার্স্ট তার সাথে আমার দেখা হয় তখন উনি যে লেভেলের রিসার্চার ছিলেন, লাস্ট দেখা হওয়ার সময় তখন আরো অ্যাডভান্স লেভেলে গিয়েছিলেন। সো হি ইজ এ ভেরি ডাইনামিক পারসন। আর আমাদের ডিসিপ্লিনের মধ্যে উনি ওয়ান অফ দ্য লিজেন্ডস। সো আমার মেসেজটা হচ্ছে এইটুকুই যে উনি একজন লিজেন্ডারি ক্যারেক্টার, আর আমাদের দায়িত্ব হচ্ছে ওনার লিগেসিটা ধরে রাখা অ্যাজ আ জুনিয়র। এবং তার থেকে যেহেতু আমরা কাজ শিখেছি, আমাদের উচিত এবং আমাদের দায়িত্ব এই জিনিসগুলো ফিউচারে ফরওয়ার্ড করা। তো এটাই ছিল আমার মেসেজ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আশিক অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। আর কেউ আপনারা অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করতে চান? 1 মিনিট টাইম নিতাম, আমি আরেকটা মিটিং এর অলরেডি ইউনিভার্সিটির যে কোয়ার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি আমরা সবাই একসাথে আছি। তো আসলে 27 তারিখটা আসলে আমাদের জন্য খুব একটা মানে কি বলবো যে দুর্বিষহ একটা দিন। আমার কাছে মনে 12টার দিকে মনে সম্ভবত নিউজটা আসে এবং কোয়া গ্রুপে আমি পোস্টটা দিয়েছিলাম। তারপর আমি অলমোস্ট মনে প্রায় 50টার মতো ফোন আমি মানে 1 ঘন্টায় রিসিভ করছি। আসলে আমার কাছে ইনফরমেশন ছিল না যে অ্যাকচুয়ালি কিভাবে ও মানে দুর্ঘটনা হলো। তো লাস্টে অনেক কিছুই লাস্ট নিয়েও অনেক কিছুই হলো। এবং আমাদের খুলনাতে তখন ডিসি ছিলেন মিঠু ভাই এখনো আছেন, আসিফ ছিল 08-এর, সবাই কম বেশি হেল্প করেছে। অরিন্দমের সাথে বেসিক্যালি আমার মনে একবার দেখা হয়েছে কিন্তু ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে। এবং যতটুকু সম্বন্ধে আমি জানি ও প্রোগ্রাম এবং রিসার্চে খুব ভালো ছিল এবং খুব খামখেয়ালিপনা একটা ছেলে ছিল। তো কোনোভাবে এই ধরনের মৃত্যু কাম্য না। এটা আমাদের জন্য মানে খুবই একটা মানে একটা ক্ষতি হয়ে গেল দেশের, শুধু ম্যাথমেটিক ডিসিপ্লিন না, দেশের একটা ক্ষতি হয়ে গেল, একটা সম্পদ হারালাম আমরা। তো আর কিছু বলার নাই আমার। আর যারা জুনিয়র আছে সবাইকে রিকোয়েস্ট করব, যারা বাইক চালায় অন্তত যেন একটু কেয়ারফুলি চালানোর চেষ্টা করে, নিজেকে সেফ রেখে। ধন্যবাদ ভাই আপনাকে। আমি একটু বিদায় নিচ্ছি, আমি আর একটি মিটিং এ। জি জি, অনেক ধন্যবাদ। সো আমি এ পর্যায়ে আমাদের 10 ব্যাচের নুরুদ্দিন ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। নাইস। জি ভাইয়া। আঙ্কেল সহ উপস্থিত আমার সশ্রদ্ধ সব সিনিয়রকে আসসালামু আলাইকুম। জুনিয়রদের ঠিক প্রাপ্য স্নেহ বা ভালোবাসা। তো অরিন্দমের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো আজ। তো প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে একটা গল্প দিয়ে বলি। অনেকক্ষণ গুরুগম্ভীর আলোচনা শুনলাম, কথা ওইভাবে বলার মানে পর্যায়ে হয়তো নাই আমরা বা আমি, তো কথাটা একটু মজারই হবে কিন্তু মানে বলার পর্যায়ে নেই, তারপরে বলি। আমরা একবার তখন পদ্মা ব্রিজ হয় নাই ঢাকায় যাচ্ছি আমরা কিছু ফ্রেন্ড। তো ওর ভিতরে এক ফ্রেন্ড ছিল সোসিওলজি বা আর্টস এর কোনো সাবজেক্টের আমাদের। তো আমার বন্ধু ছিল নাহিদ। তো তখন পদ্মা ব্রিজের পাইলিং এর কাজ চলতেছে, তো অনেকেই বলতেছে যে এটা ওই। তো আমার নাহিদ বা আমরা এতক্ষণ অনেক রিসার্চ বা প্রোগ্রামিং নিয়ে আলোচনা শুনলাম, এইগুলাতে আমরা মানে খুবই অদক্ষ। তো মানে ওই গল্পটা এই জন্যই বলতেছি যে নাহিদ ওই সময় বলে যে এই তোরা এগুলা বুঝবি না, এগুলো অন্য দেশের ব্যাপারে, ম্যাথের ব্যাপার স্যাপার এই সেই। আমি বললাম মামা তুই কি জানিস? তো তখন মানে তুই অবজা, মানে এটা একটা ব্যাপার। তো এই যে অরিন্দমের রিসার্চ ফিল্ডের ব্যাপার, প্রোগ্রামিং এর ব্যাপার, বা অনেক বড় বড় স্যার বা আঙ্কেল বা তোরা যেসব গভীর আলোচনা এতক্ষণ শুনলাম, আমি খুবই মেসমারাইজড। তো আমি কিছু পার্সোনাল মানে স্মৃতিচারণ করি, যেগুলা আসলে এই অ্যাসপেক্টের না, একটু আলাদা উইং এর হবে হয়তো। এই ছেলেটা যখন ফার্স্ট আমাদের ক্যাম্পাসে আসে তখন আমি মোস্ট প্রবাবলি 4th ইয়ারে। তো ওই ডিস্টেন্সের মানে রিলেশন ওইভাবে সুন্দর হওয়া সম্ভব না, কিন্তু হয়তো প্রকৃতি চাইছে বা সামহাও কেমনে যেন কানেকশন গুলো হয়েছে। তো প্রথমে একদিন উসমান নাম করে একটা চায়ের দোকান ছিল, তো ওইখানে ও আসার পরে কে যেন আমারে বলে, ভাই আপনি ওরা এগুলা বললেন না, ও কিন্তু খুব অসুস্থ। তারপর বাসা কোন জায়গায়? তা আপনার এলাকায়। তো সব মিলাই না হঠাৎ করে একটা সিম্প্যাথি জন্মলো। তো ওইটুকুই। তারপর কিছুদিন পরে যখন হালকা কানেকশন শুরু হইলো, ওই পোলা আমার মুখের উপরে বলে যে ভাই
আমি হচ্ছে যে আপনার কাছে একটা খারাপ লাগা মানে আমার ভিতরে জন্মাইছে। কোনটা? তো খুবই মানে স্বাচ্ছন্দ্যের সাথে বলে যে ভাই আপনি যে আমার সিম্প্যাথি দেখাই আমার জুনিয়র বানাইছেন, অন্য লোক ঝাড়ি ঝুড়ি দেয়, এই করে ওই করে, এইগুলা তো ধরেন আমার সাথেও করছেন, আপনি ওইভাবে করেন নাই, তারপরেও ধরে নিলাম যে করছেন, তারপরেও সেইগুলা ম্যাটার না। আমি এই সিম্প্যাথি জিনিসটা আমার লাইফে মেনে নিতে পারি না। আমি ওইখান থেকেই ফার্স্ট ওর উপরে ফলেন হই। আমার সাথে তো ওর এই ম্যাথমেটিক্যাল বা রিসার্চ টাইপের রিলেটেড মানে প্রেম বা ভালোবাসা না, একটু অন্য উইং এর, ওই জন্য আমি এইভাবে বলতেছি। তো তখনই আমি মানে আর কি ওর প্রতি দুর্বল হওয়া শুরু আর কি। তো অরিন্দম আমার সেই ছোট ভাই ছিল, মানে এতই কাছের। আমি বলবো যে ও যেদিন প্রথম ওর কিছুদিন পরে 2-3 মাস পরে ও তো অসুস্থ, তো এইভাবে মারা যাবে আমরা কেউই কিন্তু মানে এক্সপেক্টেড আমরা কেউই ছিলাম না। আমরা জানতাম যে এর কোনো একটা ডিজিজ বা রোগ দিয়ে মারা যাবে, ডায়াবেটিসের বা পেশেন্ট বা অনেক প্রবলেম আছে তার ছিল। তো তখন একবার হঠাৎ অসুস্থ হয়, তখন আন্টি বা ওর ফ্যামিলিও ওইভাবে খুলনায় তারা আর কি মুভ করে নাই। পরে অসুস্থ হওয়া, বারবার অসুস্থ হওয়ার কারণে ফ্যামিলি পরে এসে আন্টিরা সবাই মিলে সার্ভাইভ করতো। তো আমি সৌভাগ্যবান ওই জায়গায়, আমি ওই 250 বেডের দিয়ে ওর মানে খুব একদিন ভোরে 5টা-6টার দিকে ওই প্রসাব কালেক্ট করে আমি ওই যে ওর প্রসাবাতে আমি সন্ধান নিতেও গেছি। এবং আমি সেই ব্যক্তি, আমি সৌভাগ্যবান, ওই যে মর্গের থেকে যখন লাশ বাইর করছে তখন আমি আর সম্ভবত ওখানে 5-7 জন ছিল, তো একটা জুনিয়র ছিল, তো ওই 2 জন ছাড়া আমরা কেউই ওই মানে ক্রিটিক্যাল মোমেন্টে কেউই ওই লাশ ধরে টানার মতো সাহস পাচ্ছিল না সবাই। তো আমি ভাবলাম এখানে টানতেই হবে, আমারই বাইর করতে হবে। তো এই 2 জায়গায় আমি খুবই সৌভাগ্যবান। আর বেড শেয়ার সবার সাথে হয় না, কিন্তু আমরা অনেকেই বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই একই সাথে চলছি, ঘুরছি ফিরছি, খাইছি, কিন্তু দিন শেষে রাতে যখন ঘুমাইতে যাবা সবার সাথে কিন্তু বেড শেয়ার করা যায় না। এবং ও আমার যথেষ্ট ডিস্টেন্সে জুনিয়র, তারপরে ওর সাথে না আমার ওই ব্যাপারটা ছিল না যে আমার সুমন বা এই জাতীয় বন্ধু বান্ধব আমার পার্সোনাল হিস্ট্রি যতটুকু জানে না জানে সে সবই জানতো। মানে তার কাছে আর আমার ভিতরে মানে সিক্রেট বলে কিছু ছিল না, থাকতো না। তো এর ভিতরে আমি যদি আরো একটু বলতে চাই, এরও আর থাকে আমাদের সবার কথাবার্তায়। আমি যখন একজনের সাথে কথা বলবো, এক বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে, তুই যখন বলবি বা XYZ যাই হোক, তো ওর কথা আমি আজকে এখন আমি খুলনা থেকে আসতেছিলাম বাসে, তো আমি ক্যালকুলেট করলাম যে এই কিছু কথা যদি বলতেই হয় তো কি বলবো। তা আমি এরর গুলো আমি একবার কল্পনা করলাম। তা ও আমার সাথে যে বিহেভ গুলা লাইফ টাইমে করছে আমি ফ্ললেস পাইছি। কিরকম? ওরে ফোনে পাইনি, কিন্তু আমার সামনে যখন প্রেজেন্ট হয়েছে আমি একটা সিকোয়েন্স মনে করতে পারলাম না যে ওর এই আচরণ আমি কোনদিন কষ্ট পাইছি। তো সব মিলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অরিন্দম মারা গেছে এটা আমরা মনে করতে চাই না। আমি শুধু মনে করতে চাই ভাই হচ্ছে আপনারা ফোন দিবে, আর ফোন দিয়ে বলবে যে ভাই আপনার একটু টাইম হবে, একটু ইমার্জেন্সি কথা আছে, পরে দেখা যাবে ইমার্জেন্সি কোনো কথাই নেই, 4-5 ঘন্টা নেই। এই মোমেন্ট গুলা আমি ওই 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 ভালো লাগার ভিতরে থাকতে চাই, ও নেই এটা আমি মনে করতেই চাই না। এই হলো আমার মোটামুটি তার সম্পর্কে কথা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ নুরুদ্দিন ভাই আপনাকে এত সুন্দর করে অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। আমাদের সেশনের এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় ডক্টর সাইদুল ইসলাম ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য, যিনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং উনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি সেখানে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। ধন্যবাদ। নাইস, তোমাকে আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি সরি, আমার এখানে আসলে লাইট নাই ওরকম, আমি বাইরে আসছিলাম নামাজ পড়তে, তো তারপরে নামাজ পড়ে বের হয়ে জয়েন করলাম। তো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সুন্দর এরকম একটা আয়োজন করছো। অরিন্দমের সাথে আমার সরাসরি দেখা হয় নাই কোনোদিন, কারণ 2012-তে আমি যখন ক্যাম্পাস থেকে চলে আসি, 12-র মাঝামাঝি সময়ে, অরিন্দম তো তার পরে আসছে, তো দেখা যাচ্ছে যে ওর সাথে আমার সরাসরি দেখা হয় নাই কোনোদিন ফেস টু ফেস। কিন্তু ম্যাথমেটিক্স গ্রুপে ওর যে একটা বই সম্ভবত ও যখন পাবলিশ করলো, তো ওটা আমি দেখছি। তারপরে হচ্ছে ও যে খুব রিসার্চে ভালো ছিল সেটাও শুনতাম অনেকের কাছ থেকে। আর তুমি তো আজকে প্রেজেন্টেশন দেখাইলাই যে ওর হচ্ছে মানে যে পাবলিকেশন গুলো ইভেন সেকেন্ড ইয়ার থেকে। তো ওর সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন হয় হচ্ছে 2023 সালে। আমি ওই সময় একটা পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছিলাম। আমি আজকে মেসেজগুলো আবার বের করে দেখলাম মেসেঞ্জার থেকে,
তো আমাকে ওই সময় নক করে। মূলত ও তো দেখা যাচ্ছে যে কোডিং এ খুবই ভালো ছিল। আর আমি খুঁজতেছিলাম একটা মানে কমার্শিয়াল সফটওয়্যার যেগুলো ভালো পারে এরকম একটা স্টুডেন্ট। সামহাউ ম্যাচ করে নাই, বাট আমরা ওই সময় আমি ওকে বলছিলাম যে অপরচুনিটি আসবে, আমি তোমাকে জানাবো। এরপর কয়েক মাস পরে ওর সাথে আমার একদিন প্রায় 10 মিনিট মতো কথা হয় একটা অন্য একটা অপরচুনিটি নিয়ে। অস্ট্রেলিয়ার অন্য একটা ইউনিভার্সিটিতে ও অ্যাপ্লাই করতে চাচ্ছিল। তো যে একাডেমিক আমার পরিচিত ছিল, তো যখন ও আমাকে নক দিল আমরা প্রায় 10 মিনিট তারও বেশি কথা বললাম। তারপর ও সেখানে করলো, আমি বলে দিলাম সেই প্রফেসরকে, তারপরে ওকে বললো অ্যাপ্লাই করতে। ওইভাবেই চলতেছিল, ফাইনালি হয়তো ওটা আগায় নাই। তো এরপরে ওইটার পরে সম্ভবত ওর আরো একদিন আমার সাথে ওর হয় আর কি, মেসেঞ্জারে। তো সর্বসকল লোকের সাথে আমার যোগাযোগ বলতে এটুকুই। আর সবার কাছ থেকে শুনতাম, আরিফের থেকে শুনতাম কিংবা অন্যদের থেকে শুনতাম যে ও আসলে খুবই ভালো রিসার্চ করে। তো আসলে অরিন্দম ও একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। আমি বলবো যে এরকম আমাদের ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে এ পর্যন্ত যারা আসছে এরকম সেকেন্ড ইয়ার থেকে শুরু করা, এবং কোডিং এ বরাবরই আমাদের সময় আমরা একটু কোডিং এ দুর্বলই ছিলাম। তো সেই হিসাবে ওর চিন্তা ভাবনা কিংবা রিসার্চ, ও লেখাটাও যেটা দেখাইলা জলবায়ু নিয়ে যে লেখাটা, ওইটা আমি পড়ছি। সো এটা সবার কাছেই খুবই অপ্রত্যাশিত, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। তো এইটুকুই আর কি। ওর সাথে আমার অনেক বেশি আসলে মেমোরি নাই কিংবা ইন্টারাকশন নাই। স্বভাবত আমরা তো 05 ব্যাচ আর বের হয়ে গেছি তখন, তারপরেও আসছে। তো এইটাই আর কি। তো আমাদের আসলে ওর যে কাজগুলো সেগুলোকে সংরক্ষণ করা, সেটা তো এমনিতে থাকবেই ডিপার্টমেন্টে। কোনোভাবে ওর জন্য কিছু করা, যদি এগুলো করা যায় তাহলে সেটা আর কি ভালো হবে, এটাই আর কি। তোমরা যারা আছো কিংবা অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে উদ্যোগ নিতে পারো, এটাই। সো এটুকুই আর কি। আমার আসলে ওর সাথে খুব বেশি ইন্টারাকশন হয় নাই। জি, অনেক ধন্যবাদ ভাইয়া অরিন্দমকে নিয়ে এত সুন্দর করে অনেক কিছু বলার জন্য। আমি আমাদের 1-1 ব্যাচ থেকে আমার বন্ধু নাসির উদ্দিন আল আজাদকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলাদেশ থেকে গুড আফটারনুন। বাংলাদেশের বাইরে অনেকেই আছে, সাইদ ভাইকে অনেকদিন পরে দেখছি, ভালো লাগছে। ভাই ভালো আছেন না ভাইয়া আপনি? আজাদ কেমন আছো ভাই তুমি? জি ভালো আছি ভাইয়া, আপনি আসছেন দেখা হয় নাই। যাই হোক, একটা মানে সবাই একত্রিত হতে পেরে দেখা হইছে, ভাল লাগছে আসলে। জি ভাই আর কি। তো অরিন্দম নিয়ে আসলে বলতে গেলে আমরা যেহেতু কাছাকাছি ব্যাচের ছিলাম, আমাদের এক্সপেরিয়েন্স বেশ ভালোই। আমি নাইস, তারপরে নুরুদ্দিন ভাই, আমাদের মধ্যে ফাহিম ছিল, আমাদের ফ্রিকোয়েন্টলি উঠা বসা হইতো। আমি আসলে রিসার্চ জনরার কেউ না, ইভেন আমি জবও করতেছি হচ্ছে সেলস মার্কেটিং রিলেটেড, বাট হচ্ছে ওর সাথে ওই অ্যাকোয়েন্টেন্সটা ছিল। মানে ক্যাম্পাসে আমি যদি যাইতাম, আমি খুলনাতেই জব পারপাজে থাকতেছি, তো বিভিন্ন সময় যদি ক্যাম্পাসের দিকে গেছি তো হচ্ছে আমি খোঁজ নিছি যে অরিন্দম কোথায় আছিস, বা যদি দেখা হয় একটু বসে চাটা খেয়ে কথাবার্তা বলে আসছি। তো কখনো একটা জিনিসের মধ্যে দেখতাম, ওর মধ্যে হচ্ছে মানে কখনো মন খারাপ জিনিসটা দেখি নাই, এবং ওকে দেখলেই মানে সেই প্রথম থেকেই যে একটা মানে হাসি ঠাট্টার একটা কথা বলার যে একটা ছন্দ, ওইটা পাইতাম। মানে একটা বিষয়ের মধ্যে পাইছি যে আসলে অরিন্দমের রিসার্চ পাবলিকেশন আছে। অরিন্দম হচ্ছে আনডাউটেডলি এটা ট্রু যে ওর যেই স্কিল ছিল, ওর যেই নলেজ, যে ডেপথ ছিল, এটা আসলেই মানে স্বীকার করার মতো, তাকে কৃতিত্ব দেওয়ার মতো আসলে মানুষ সব মানে চিরদিন থাকে না। কিন্তু আসলে আমার সাথে যখন বসছে, মানে ও যার সাথে যখন বসতো তার সাথে তার মতো করেই কথা বলতো। বাট মানে আমি একটা জিনিস দেখতাম, সবকিছুই ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট করার একটা চেষ্টা বা একটা প্রচেষ্টা ছিল ওর মধ্যে, ওই জিনিসটা। তো মানে ওকে অ্যাজ এ জুনিয়র, ওরে হচ্ছে রিসার্চার হিসেবে যতটা আমি না চিনতাম, মানে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট জুনিয়রও আমার ছিল। তো আমি এটুকু রিকল করতে পারি, ও মারা যাওয়ার 3 দিন আগে
আমি হচ্ছে হল রোডে একদিন ওই দিন গেছি, গিয়ে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আমি হচ্ছে ইয়েতে বসছি আর কি, ইয়ের দোকানে হচ্ছে। তো ভাই দোকানে বসার পর পরে অরিন্দমের সাথে দেখা, তো বলতেছে যে ভাই অনেকদিন পরে দেখা হয়েছে, আমাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ান। তো ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, কোক খাইলাম। এরপরে ওই দিন ওর সাথে আধা ঘন্টা 40 মিনিট মতো আড্ডা টাড্ডা দিয়ে চলে গেছি। এরপরে ওইটাই ওর সাথে আমার লাস্ট কথা যে ভাই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ান। তো আমি এই জিনিসটা মানে মনে পড়ে যে আসলে ওর সাথে আড্ডার সময়গুলো ভালোই কাটছে, ভালোই সময় গেছে। তো ধরেন আমরা যখন সবাই এক জায়গায় হয়েছি তখন অরিন্দম রে নিয়ে মজা হয় নাই এরকম আসলে আমরা রিকল করতে পারি নাই। তো আসলে কথা বললে, স্মৃতিচারণ করলে আসলে অনেক কিছুই বলার আছে। তো আমাদের যে লসটা হয়েছে অরিন্দমের হারানোর মাধ্যমে, সো আমাদের যেটা বলার আছে, আমি যেটা বলতে চাই যে অরিন্দমের যে রিসার্চের কাজগুলো আছে, এটা আমাদের নাইস প্রিন্স অনেক ট্রাই করতেছে। এটা আমি অবশ্যই ওদেরকে সাধুবাদ জানাই যে আসলে দেশের একটা অ্যাসেট অরিন্দমের এই রিসার্চের কাজগুলোকে অন্তত হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া প্রয়োজন যতটুকু। এটা আমাদের ম্যাথমেটিক্স ডিসিপ্লিন থেকে যদি পসিবল হয় এটা তো খুবই ভালো যে আমাদেরই একজন মানে আমাদেরই একজন স্টুডেন্ট, সে হচ্ছে রিসার্চে তার এত অবদান আছে, কন্ট্রিবিউশন আছে। এটা আমাদের প্রাইড অফ ম্যাটার অ্যাজ এ সিনিয়র বা তার অ্যাকোয়েন্টেন্স হিসেবে আমিও এটুকু এক্সপেক্ট করতে পারি যে হয়তো সে নাই, কিন্তু তার যেই জ্ঞান ছিল, যা তার যেই রিসার্চের কাজগুলা ছিল, সেই কাজগুলা মাধ্যমেই সে আমাদের মধ্যে বেঁচে থাকুক। ওর ওই কাজগুলো থেকে আর 10 জন অনুপ্রাণিত হোক, সমাজের কাজে লাগুক। তাহলে আমি বলবো যে আসলে এত শর্ট টাইমে পৃথিবীতে সে ক্ষণজন্মা হয়ে জন্মালেও তার কাজের মাধ্যমে সে বেঁচে থাকবে। তো এই আমার বলার ছিল। আর একটা কথা বলার যে আসলে আমাদের জুনিয়রদের মধ্যে অনেকেই আছে বাইক ড্রাইভ করে, এটাও আমাদের একটা লার্নিং, নিজের সেফটি আগে। তো সবাই যাতে সাবধানে আমরা বাইক বা আমরা যে কার ড্রাইভ করি, বাইক ড্রাইভ করি, সেফটি ফার্স্ট। তো সবাইকে শুভকামনা আর অরিন্দমের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজাদ। এ পর্যায়ে আমি আরেকটি রেকর্ডিং প্লে করব, যেটা আমাদের ক্লাসমেট 1-1 ব্যাচ থেকে আমার বন্ধু ফাহিম পাঠিয়েছে। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আমি অরিন্দমের ভার্সিটির সিনিয়র। আমরা ছিলাম 11 ব্যাচ, অরিন্দম 13তম ব্যাচ। আসলে অরিন্দম যখন ভার্সিটিতে ভর্তি হয় তখন খুব শুরু থেকে আসলে তার সাথে চলাফেরা, ওঠা বসা। তো আজকে আসলে অরিন্দমের স্মৃতিচারণা করাটা খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টের। খুবই ভালো ছেলে ছিল। আমি যদি একটা কথা খুব সংক্ষেপে বলতে চাই, তার সাথে 4-5 বছর ওঠা বসা খুব নিবিড়ভাবে হয়েছে এবং এরপরও ভার্সিটি থেকে বের হওয়ার পরও দেখা সাক্ষাৎ, কথাবার্তা হয়েছে। আমি কখনো তাকে আসলে হাসি মুখ ছাড়া দেখি নাই। একটা ছেলে যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন সময় গেছে, ডিফিকাল্টি সময় গেছে তার জীবনে, ক্যাম্পাস লাইফে, ব্যক্তিগত লাইফে, কিন্তু আমি তাকে কখনোই আসলে হাসি মুখ ছাড়া দেখি নাই। তো আমি আসলে যখন অরিন্দমের কথা চিন্তা করি বা মনে পড়ে, আসলে সে হাসি মুখটা সবসময় ভেসে ওঠে। তো আসলে আমরা তার মাগফিরাত কামনা করি। সে যেখানেই থাক সেখানে যেন সবসময় হাসি মুখে থাকে, পৃথিবীতে যেরকম ছিল, পরকালে যেখানে আছে সেখানেও যেন হাসি মুখে থাকে, এবং তার পরিবার এবং তার সহধর্মিণী সবাই যেন আসলে ভালো থাকে, এই কামনা করছি। সো আমি আমাদের এই ইভেন্ট অর্গানাইজার রাফসান ইসলামকে অনুরোধ করছি কিছু বলার জন্য। রাফসান। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, অরিন্দম দার সাথে যদি তার আগে আমি একটু আমার পরিচয় বলে নিচ্ছি। আমি মোহাম্মদ রাফসান ইসলাম, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 1-7 ব্যাচ। অরিন্দম দাদার সাথে যদি পরিচয়ের কথা বলতে হয় তাহলে আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করে শেষ করব, যেটা হচ্ছে যখন আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের ম্যাক্সিমামেরই ইচ্ছা থাকে হয় ইঞ্জিনিয়ারিং পড়ার, না হয় মেডিকেল সায়েন্সে পড়ার। তো
তো খুব কমই হয়তো ম্যাথমেটিক্স পছন্দ করে ম্যাথমেটিক্স পড়তে যায়। আমার ক্ষেত্রেও ব্যাপারটা যে ম্যাথমেটিক্স পড়তে চাইছি এই জন্য গেছি, নট লাইক দ্যাট। সো যাওয়ার পরে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি। সো ফার্স্ট ইয়ার থেকে আমি কিছু এক্সট্রা কোর্স করতেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, এবং একটা কমিউনিটি খুঁজতেছিলাম যে যাদের সাথে আমি কাজ করতে পারি বা যাদের গাইডেন্সে আমি থাকতে পারি। তো তখন আমাকে আমার সিনিয়ররা 1-6 ব্যাচের ভাইয়েরা তারা বলেন যে 1-3 ব্যাচের অরিন্দম দা আছে, তুই তার সাথে কথা বলতে পারিস, দাদা তোকে খুব ভালো কোডিং শিখাইতে পারবে। তো একদিন হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের দিকে, আমাদের আশিক অলরেডি বলে ফেলছে। তো দাদাকে আমরা হচ্ছে নক দিই, আমি পার্সোনালি নক দিয়ে বলি যে দাদা আমি হচ্ছে প্রোগ্রামিং শিখতে চাই আপনার কাছ থেকে, যদি আমাকে একটু গাইড করে। তো তখন দাদা হচ্ছে আমাকে ক্যাফেতে ডাকে ওই দিনই। তো যাওয়ার পরে দাদা আমাকে বলে যে দেখ প্রোগ্রামিং তো অনেক মজার, ঠিক আছে, তার চেয়েও বড় একটা মজার ফিল্ড আছে যেটাতে আমি কাজ করি, তুই যদি চাস আমি তোকে ওইটা শিখাইতে পারি, কিন্তু প্রোগ্রামিং তোকে আমি গ্যারান্টি দিতে পারবো না যে তোকে আমি প্রোগ্রামিং শিখাবো। তো পরে আমি জিজ্ঞেস করি দাদা সেটা কি, পরে দাদা বলে যে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ডাইনামিক্যাল সিস্টেম। তো সেইখান থেকে দাদার কাছে আমার ডাইনামিক্যাল সিস্টেম মডেলিং শেখা, স্টিল আমি সেই ফিল্ডে কাজ করতেছি। তো ওইখান থেকে শুরু করে এরপরে দাদার সাথে আমার পুরো ক্যাম্পাস লাইফে এত স্মৃতি আছে আমি এখানে সব বলতে পারবো না বা বলে শেষ করা যাবে না। একটা কম্পিটিশনে আমরা অ্যাটেন্ড করি জাহাঙ্গীরনগরে, যেখানে কম্পিটিশন হওয়ার মাত্র 2 দিন আগে আমরা জানতে পারি যে অ্যাবস্ট্রাক্ট সেন্ড করতে হবে। তো তখন হচ্ছে আমি, আশিক, নাজমুল, নাজিব এরা সবাই ছিল। তো তখন আমরা গিয়ে দাদাকে বলি দাদা 2 দিন টাইম আছে, তো কি করবো, আমাদের তো এখানে দেওয়ার মতো কিছু নাই। তো দাদা হচ্ছে ওই দিন রাতে আমাকে বলে যে আমি আজকে চেষ্টা করতেছি কিছু দেয়া যায় কিনা, কালকে তোদেরকে জানাবো। তো আমরা তো ধরে নিছি যে 2 দিনে কোনো প্রজেক্ট করা ইম্পসিবল, সেই প্রজেক্ট করে যে জাহাঙ্গীরনগরে আমরা কম্পিটিশনে যাবো সেটাও ইম্পসিবল। সো পরের দিন বিকেলে দাদা আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে প্রথমেই দাদার ফোন ছিল এরকম যে তোরা তপনে আয়। তো যাওয়ার পরে দাদা হাসতেছে আর বলতেছে যে আমি তো ফেক ইমেজ ডিটেক্টর বানায় ফেলছি। তো মানে থার্ড ইয়ারের একটা ছেলে তখন, আমরা আমাদের কাছে ফেক ইমেজ ডিটেক্টর কি, মেশিন লার্নিং কি, ইমেজ প্রসেসিং কি কোনো আইডিয়াই নেই। তো আমরা কাইন্ড অফ মানে শকড ছিলাম যে একজন লোক একদিনের ভিতরে কিভাবে এটা করছে। সো ওই প্রজেক্টে নিয়ে আমরা জাহাঙ্গীরনগরে সম্ভবত 4th হই তখন, অনেকগুলো ইউনিভার্সিটি পার্টিসিপেট করে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায়, আমরা এটাতে 4th হই প্রজেক্টটাতে। এরপর থেকে মাস্টার্স, অনার্স সব জায়গায় আমার প্রজেক্ট যত ছিল আমি দাদার কাছে হেল্প চাইছি, দাদা হেল্প করছে। আমার লাইফে আমি এতটুক যে আসতে পারছি রিসার্চের দিকে, এর পেছনে দাদার অনস্বীকার্য ভূমিকা আছে। তো তার তৈরি যে ম্যাথমেটিক্যাল থটস প্ল্যাটফর্মটা, সে চাইছিল যে ম্যাথমেটিক্যাল থটসের মাধ্যমে স্পেশালি খুলনা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ভিতরে একটা কমিউনিটি তৈরি করতে। পরবর্তীতে দাদা এটা বললেন যে তার আইডিয়া ছিল পুরো বাংলাদেশে এটা নিয়ে কাজ করার। তো যারা ম্যাথ রিলেটেড প্যাশনেট বা ম্যাথ রিলেটেড কাজ করতে চায় তাদেরকে নিয়ে একটা কমিউনিটি করার, এবং দাদা সেটা সৃষ্টি করে দিয়ে শেষ না করতে পেরেই চলে গেছেন। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক। লিগেসি হিসেবে আমরা যেটা করতে পারি এই ম্যাথমেটিক্যাল থট থেকে, ইন ফিউচার যেন আমরা ম্যাথমেটিক্সে গুরুত্বপূর্ণ রিসার্চ কন্ডাক্ট করতে পারি, অথবা এটাকে দাদার সেই স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে আগায় নিতে পারি, সেটাই সবার কাছে আমার প্রার্থনা থাকবে। আমরা সবাই যেন ম্যাথমেটিক্যাল থটসের ইন টাচে থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাফসান অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। আমি এ পর্যায়ে অরিন্দমের ব্যাচমেট সাদমান নাজিমকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাদমান, আমি খুলনা ইউনিভার্সিটি ব্যাড 1-3। অরিন্দম আসলে ওকে নিয়ে যদি বলতে হয়, মানে আমি ওকে সবাই যেরকম রিসার্চার, ম্যাথমেটিক্সে অনেক ভালো, অন্য লেভেলের একটা অ্যাকিউমেন্ট ছিল ওর, এটাতে কোনো ডাউট নাই। মানে হি ইজ আ রেয়ার ট্যালেন্ট ওকে যতটুকু দেখছি। বাট আমি অ্যাজ আ ফ্রেন্ড, আমার ব্যাচমেটই আর কি, আমি যে এখন কথা বলছি আমার গলা ভার হয়ে আসতেছে। মানে ওর সাথে রিলেশনশিপটা আমার অনেক ইমোশনাল আর কি, একটা ইমোশনাল বন্ডিং ছিল। আমার ব্যাচমেট চৈতি, সো চৈতির মাধ্যমেই অরিন্দমের সাথে আমার পরিচয় হয়। অ্যান্ড মানে ওকে কাছ থেকে যতটুকু দেখছি, যে একটা ভাইয়া বলছিলেন যে অনেক চঞ্চল, এবং ও কখনো চুপ করে থাকতো না আর কি, গেলে আড্ডা দিলে পুরা টাইমটাই দেখা যেত বিভিন্ন মানে মানব জাতি থেকে শুরু করে পশু পাখি, প্রকৃতি, এগুলা বিভিন্ন টপিক নিয়ে কোনোটায় কথা বলতে ওর কোনো ক্লান্তি থাকতো না। সো অ্যাজ এ হিউম্যান বিং ও খুবই ভালো একজন মানুষ ছিল। আমি আসলে আই রিয়েলি অ্যাডমায়ার যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ওর জন্য। এটা আসলে খুবই ভালো।
এরকম স্মৃতি রোমন্থন করা হচ্ছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের বা সিনিয়র ভাই যারা আছে, প্রিন্সও আছে এখানে, ওকে কেন্দ্র করে এই যে ওর যে রোড অ্যাক্সিডেন্টটা হলো, এটা তো কাম্য না। মানে আমাদের দেশে কিন্তু এরকম প্রায়শই বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে এবং মেধাবী ছেলেদেরকে আমরা হারাই, মেয়েদেরকে। সো এরকম কোনো ইনিশিয়েটিভ এই ধরনের নেওয়া যায় কিনা, যে এই রোড অ্যাক্সিডেন্ট রিলেটেড অ্যাওয়ারনেস বিল্ড আপের কোনো কিছু অরিন্দমের ব্যানারে বা ওকে এরকম স্মৃতিচারণ করে আমরা এইসব রোড সেফটি বা এগুলো নিয়েও কথা বলতে পারি। তাহলে হয়তো অরিন্দমের মতোই কেউ নেক্সট এরকম যদি মানে সেভ হয় কারো লাইফ, এটা একটা মানে আমার মনে হয় এটা করা যেতে পারে। আর অ্যাকচুয়ালি আমারও হচ্ছে ওর সাথে রিসার্চের একটা কাজ করার মানে ইচ্ছা ছিল, বাট সেটা আর হয়ে ওঠে নাই। ইভেন আমার যেটা লাস্ট থিসিস আর কি, আমার ব্যাচেলার থিসিস, ওখানেও আই টক উইথ হিম, বিভিন্ন ব্যাপারে ওর সাথে আলোচনা করতাম। তো আসলে ওকে হারাইছি, আমাদের সবারই খুব খারাপ লাগে। এটার মানে পেইনটা অন্যরকম। সবাইকে হারানোই পেইনফুল, বাট অরিন্দম অন্যরকম ছেলে ছিল। ওর ওই ক্যাম্পাসের যে হল রোডটাতে অনেক স্মৃতি, ওর সাথে আড্ডা দেওয়ার, প্লাস হল রোডে অনেক ছোট ছেলে মেয়েরা, প্লাস হচ্ছে অনেক জুনিয়ররা। আমি অবাক হইতাম, মানে ওর ভীষণ ভক্ত ছিল, অনেক ভালোবাসতো। ইট টকস আ লট অ্যাবাউট হিম। মানে হি ওয়াজ বিগার দেন লাইফ বলি আমরা, এরকম একটা টার্ম ইউজ করি মাঝে মাঝে। মানুষ তার মানে আমি যতটুকু তার থেকেও বড় হওয়ার যে ব্যাপারটা, এটা অরিন্দমের মধ্যে ছিল। এটা বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমরা সবাই অরিন্দমের জন্য দোয়া করব, এটাই। ধন্যবাদ। ধন্যবাদ সাদমান নাজিম, অনেক সুন্দর একটি অপশন আমাদের সামনে তুলে ধরার জন্য। রোড সেফটি নিয়ে আমরা চিন্তা করে দেখব যে আগামীতে এরকম কিছু প্ল্যান করা যায় কিনা। ধন্যবাদ। সো আমি এ পর্যায়ে আমার ছোট ভাই সালিম সাদমান প্রিন্সকে অনুরোধ করছি অরিন্দমকে নিয়ে কিছু স্মৃতিচারণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি সালিম সাদমান। আমি প্রথমেই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে একজন স্টুডেন্ট, বিএসসি অনার্স কমপ্লিট করেছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। এবং পরবর্তীতে আমি আমার এমএসসি কমপ্লিট করি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। তো যদিও অরিন্দম ভাই আমার ফিল্ডের না, অরিন্দম দাদাকে আমি বলতে গেলে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই তার আগে থেকেই মোটামুটি ওনাকে নামে শুনেছিলাম আর কি। ওনার নাম সবসময় শুনতাম আমার বড় ভাইয়ের মুখে। তো ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেই টাইমটাতে আমার মানে গোপালগঞ্জে চান্স হয়, তখন তো বুঝতাম না যে কোন সাবজেক্টটা কেমন বা এনভায়রনমেন্টাল সায়েন্স কেমন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ওই সময় অরিন্দম ভাই একটা কথা বলেছিল যে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ো, জিআইএস ফিল্ডে থাকতে পারলে পরবর্তীতে লাইফে আর পিছনে ঘুরে তাকাতে হবে না। তো তখন তো এটা সিগনিফিকেন্সটা বুঝি নাই। তো এখন সেটা বুঝতেছি যে ওই সময় অরিন্দম ভাই কি কথাটা বলেছিল এবং সেই কথার মর্মার্থ কি ছিল সেটা এখন বুঝতে পারতেছি। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এই যে অরিন্দম ভাই, মানে ইনি আসলে মানে রেয়ার একটা স্টুডেন্ট। এইরকম স্টুডেন্ট আসলে শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডে খুঁজলে মনে হয় খুবই অল্প পরিমাণে পাওয়া যাবে। ওনার যে মেধা, ওনার যে প্রতিভা, ওনার ট্যালেন্ট, ওনার মতো একজন স্কলার, ওনার মতো একজন ম্যাথমেটিশিয়ান, উনি শুধু মানে আমরা বলি না যে হচ্ছে কোন একটা দেশের জন্য প্রাণ দেই, তো উনি আসলে ওনার প্রাণটা গেছে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে গেছে, কিন্তু উনি দেশের জন্য, উনি পুরো ওয়ার্ল্ডের জন্য যা কিছু করছে সেইগুলো আসলে অবিস্মরণীয়। কিন্তু এইগুলো বোঝার ক্ষমতা হয়তো আমাদের নাই। হয়তো বা আজকে থেকে 1 যুগ 2 যুগ 3 যুগ পরে সেই জিনিসগুলো আমরা হয়তো বুঝতে পারবো, কারণ আমরা তো কেউই ওইভাবে হার্ডকোর রিসার্চার না। তো উনি যেই কাজগুলো করে গিয়েছে, এই কাজগুলো বোঝার জন্য আমাদের অন্তত গবেষক হতে হবে আর কি। তো আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ব্যাক ইন ফেব্রুয়ারিতে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছিলাম, ArcGIS ফর বিগিনার্স। আমি একটু আগেই বলেছি যে অরিন্দম ভাই আমাকে বলেছিল যে জিআইএস যদি শিখতে পারো তাহলে পরবর্তীতে ফিরে তাকাতে হবে না লাইফে। তো পরবর্তীতে টুকটাক জিআইএস নিয়ে একটু কাজ করা হয়, আমার একটু কাজ করি। তো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আমি চেয়েছিলাম যে আমার কিছু ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে জিআইএস শেখানোর। তো একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছিলাম ফেব্রুয়ারিতে, 2025 ফেব্রুয়ারিতে, এবং ওটা আমাদের ফেব্রুয়ারি মাস ব্যাপী পুরো ট্রেনিং প্রোগ্রামটা চলেছিল। তো ওই ট্রেনিং প্রোগ্রামটা আমরা হচ্ছে স্পেশালি অরিন্দম ভাইকে উৎসর্গ করেছিলাম।
পুরো মাসব্যাপী যে আমাদের প্রোগ্রামটা ছিল, যাতে তার গবেষণার প্রতি ভালোবাসা, তার আমাদের এখানে যারা ট্রেনিংটা এনরোল করেছিল, যারা স্টুডেন্ট ছিল, সবাই হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো তারা তো ফিউচার রিসার্চার আমাদের দেশের। তো যার জন্য হচ্ছে আমরা উৎসর্গ করেছিলাম যাতে অরিন্দম ভাইয়ের গবেষণার প্রতি ভালোবাসা তাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকে আর কি। আমরা তো বড় বড় সায়েন্টিস্টদের চিনি, যে আইনস্টাইন, নিউটন, এইসব ধরনের সায়েন্টিস্টদের চিনি, কিন্তু আমরা আমাদের দেশে যারা যারা আছে তাদেরকে কিন্তু ওইভাবে চিনি না। ওই ছোটবেলায় বইয়ে পড়ছিলাম যে অমুক 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 সায়েন্টিস্ট, ওই পর্যন্তই থাকি। কিন্তু বর্তমানেও যে বাংলাদেশে সায়েন্টিস্ট আছে এই জিনিসগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। এবং এটা আমি মনে করি খুলনা ইউনিভার্সিটি মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যে খুলনা ইউনিভার্সিটি থেকে এমন একটা স্টুডেন্ট তারা আবিষ্কার করতে পারছে যে হচ্ছে অরিন্দম কুমার পাল। এবং মানে অবশ্যই খুলনা ইউনিভার্সিটি বা ম্যাথমেটিক্স ডিসিপ্লিন এটা থেকে কোনো একটা বড় ইনিশিয়েটিভ নেবে, এটা আসলে আমরা সবাই এটা মানে আশা করতেই পারি। আর আর এখানে যারা ইনিশিয়েটিভটা নিয়েছেন, স্পেশালি যারা অর্গানাইজার আছেন এখানে, তাদেরকে আমার মানে মনের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান। কারণ আমরা যদি এনাদেরকে সঠিক সম্মানটুকু, হয়তো অরিন্দম ভাই যখন ছিল তখন ওই সম্মানটুকু ডিসিপ্লিন বা আমাদের দেশ বা আমরা তাকে দিতে পারি নাই। এই সেশনটা তার ওই সময় হতে পারতো, কিন্তু ওই সময় আমরা আসলে এটা বুঝি নাই, এখন বুঝতেছি। তো আগামীতে ফিউচার অরিন্দম যারা, তাদেরকে আমরা সম্মান দিতে শিখবো, তাদেরকে শ্রদ্ধা করতে শিখবো। আমরা মানে মেধার যেই কি বলে এটাকে, যে প্রপার সম্মানটুকু আসলে আমাদের দেশে বলা হয় যে গবেষকদের সম্মানটুকু নেই, মানে ওইভাবে আমরা আসলে বুঝি না। তো ওই সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করবো এই যেই মানে আপনাদের প্ল্যাটফর্ম আছে। এবং অরিন্দম ভাই রেখে যাওয়া প্ল্যাটফর্ম ম্যাথমেটিক্যাল থটস, এটা আরো এগিয়ে যাক এই শুভকামনায় থাকলো। এবং অরিন্দম ভাইকেও সৃষ্টিকর্তা একটা ভালো জান্নাতুল ফেরদৌস দান করুক, সেই মানে দোয়া কামনা করছি। তো ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিন্স, সুন্দরভাবে অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। সো আমাদের এই সেশনের আরেকজন অর্গানাইজার সজীব, আমি সজীবকে অনুরোধ করছি অরিন্দমকে নিয়ে কিছু বলার জন্য। Thank you, Bhai, for giving me this opportunity. Bhai, am I clearly audible? Yeah. I saw some network distraction here. So, Bhai, আমি আসলে একটু মানে অগোছালো ভাবে বলতে চাই, কারণ অরিন্দমটা আসলে এমন একটা ক্যারেক্টার, মানে স্পেশালি যদি আমি আমার বিবেচনা করে বলি, তাহলে ইটস আ মাইন্ড ব্লোয়িং অর আউট অফ দ্য বক্স সিনারিও, ইমাজিনেশন ক্যারেক্টার, ইট ইজ লাইক দ্যাট। সো আমার সাথে আসলে অরিন্দমদার পরিচয় খুব আগে থেকে, যেহেতু আমি হচ্ছে 1-7-এ ঢুকছি, ইন্ট্রোডিউস যখন হয়েছিলাম তখন থেকে টুকটাক হচ্ছে 1-3 ব্যাচ পর্যন্ত আমাদের সময় এক্সিস্টিং ছিল। সো মোটামুটি সবাইকে চিনতাম আমরা, এবং বলতে গেলে যে আমাদের সাথে সবারই কম বেশি মানে পরিচয় ছিল, তারা আমাদের চিন্তা, আমরা চিনতাম। সো ওইভাবে করে আসলে অরিন্দম তার সাথে হচ্ছে প্রথম থেকে পরিচয়, এবং প্রথম থেকে ক্যাম্পাসের বাতাসের গুঞ্জন ছিল যে এরকম ম্যাথমেটিক্স একজন এক্সিস্ট করে যে আসলে একটা মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার লাইক দ্যাট ওয়ান, যে নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো আপনার অন্যান্য যে জায়গাগুলো আছে, যেমন আমি যদি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর যদি আপনার সাহিত্যের কথাও বলি, তাও তার বিশেষণ একটা ছিল। সো হি ইজ কাইন্ড অফ লাইক অফ এ পলিম্যাথ। তো আমার সাথে অ্যাকচুয়ালি দাদার বেশি ইন্টারাকশনটা শুরু হয় হচ্ছে আমাদের প্রজেক্ট থিসিসের সময়। আমি আসলে এটা ভুলে গেছি যে আমাদের থার্ড ইয়ারে হয় নাকি ফোর্থ ইয়ারে হয়। সো মোস্ট প্রবাবলি 2019-এর কাহিনী। তো আমাদের হচ্ছে ওই সময় বলছে যে প্রজেক্ট থিসিস করা লাগবে, এবং আমাদের ক্যাম্পাসে তো হচ্ছে এটা লটারি সিস্টেমে হয় যে 2 জন স্টুডেন্ট করে হলো এক একটা প্রজেক্ট থিসিসের আন্ডারে থাকে। সো আমি আর হচ্ছে আমার কাছে রোমিও, আমরা দুজন হচ্ছে এক ইসে পড়ছি, বাট উই ডোন্ট নো অ্যাবাউট হাউ হোয়াট ইজ প্রজেক্ট থিসিস, এখানে কি হয় না হয়। সো আমরা হচ্ছে ক্লাস থেকে বেরোয় তপনদার দোকানের দিকে যাচ্ছিলাম। তো আমরা জানি না তখন মানে অ্যাকচুয়ালি রিসার্চ জিনিসটা কি বা থিসিস জিনিসটা কি। তো তখন দেখলাম যে অরিন্দমদা হচ্ছে আপনার তপনদার দোকানে বসে চা খাচ্ছে। তো এই সময় দাদাকে দেখে গেলাম, দাদার সাথে বসে কথা বললাম। তো দাদাকে বললাম যে আসলে দাদা এই যে বলতেছে যে প্রজেক্ট থিসিস বা এই জিনিসগুলো কি আসলে অ্যাকচুয়ালি, বলতেছে যে গবেষণা করতে হবে। তো তখন দাদা বললো যে, তখন দাদা হচ্ছে 30 মিনিটসের মতো হচ্ছে আমাদেরকে জাস্ট বুঝাইলো আমাদের দুজনকে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি থিসিস বা প্রজেক্ট থিসিস বা রিসার্চ জিনিসটা কি। তো ওইটা বোঝানোর পরে এবং তারপরে মোটামুটি একটা আইডিয়া পেলাম, শ্যালো টাইপের একটা আইডিয়া পেলাম আমরা যে ঠিক আছে বুঝলাম এগুলা। তো তখন বললো যে রাতের বেলা আসিস ল্যাপটপ নিয়ে আমার রুমে, ওই সময় আবার ইন ডিটেলস কথাবার্তা হবে। সো আমি আসলে ভাই একটু সময় নিব, সো মানে এই কাহিনীটা বলার জন্য আর কি। তো এই জন্য আমি আসলে সরি যে আপনাদের সময় নষ্ট করতেছি। প্লিজ কনসিডার দিস অ্যাজ এ
আমি যেহেতু জুনিয়র, সো প্লিজ এটা মাইন্ড করেন না। এখন আমরা হচ্ছে তো আমরা রাতে বেলা গেলাম, রাতে বেলা যাওয়ার পরে এখন হচ্ছে দাদা বলতেছে যে দাদার অ্যাকচুয়ালি একটা জিনিস আমার খুব ভালো লাগতো, যেটা হচ্ছে আমি স্টিভ জবসের মধ্যে খুঁজে পাই, সেটা হলো যে সবসময় নতুন কিছু ট্রাই করা। মানে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আছে হুবহু সেগুলো কপি পেস্ট না করে একদম নতুন কোনো একটা, সেটা যত ছোট আইডিয়া হোক না কেন সেটা যাতে কোনোভাবে ইমপ্লিমেন্ট করা ট্রাই করা। রেজাল্ট কি আসবে না আসবে সেটা ডাজেন্ট ম্যাটার, বাট বলতে গেলে অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করার যে সাহসটা যাতে আমরা দেখেন, এই জিনিসটা একদম শুরু থেকে ছিল, যে জিনিসটা আমার সাথে ভালো লাগতো। সো আমি আর দাদা যখনই আমাদের দুজনের মধ্যে কথা হইতো তখনই দেখা যেত আমি কিছু একটা বলতেছি, দাদা কিছু একটা বলতেছে, বলতে 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 লাস্টে যাই দেখা যাচ্ছে কিছু একটা দাঁড়ায় যাচ্ছে, এবং এই জিনিসটা একদম একটা এন্ড অফ দ্য নাইট পর্যন্ত ছিল। সো তখন হচ্ছে দাদা হচ্ছে একটা প্রজেক্টের কথা বললো যে এই টাইপের আমার কাজটা আছে, মোস্ট প্রবলি ইমেজ টাইপের কোনো একটা কাজ, আমি ভুলে গেছি। তো এখন আমি তাকে বললাম যে এটা দিয়ে আমরা হচ্ছে প্রথমে 2-3 দিন পরে প্রি ডিফেন্স ছিল বা 100 এরকম, তো প্রি ডিফেন্স দেওয়ার পরে দাদারে বললাম দাদা এই কাজ কি প্রিভিয়াসলি আছে কিনা। তো তখন দাদা বললো যে হ্যাঁ এই টাইপের কাজ তো আছে। তা বললাম যে তাহলে এই টাইপের যেহেতু কাজ আছে তাহলে করবো না, একদম নতুন কিছু করবো। তখন বললো যে একদম নতুন কিছু করবি, আচ্ছা ঠিক আছে। তো মানে উনি কোনো কিছু নিয়ে আসলে বলতে গেলে করতো না, মানে বাধা দিত, নতুন কিছু করতে চাইলেও করো, সমস্যা নেই। তো তখন হচ্ছে উনি বললো যে আমরা তাহলে একটা কাজ করতে পারি যে যারা ড্রাগ অ্যাডিক্টেড কি নন অ্যাডিক্টেড এই জিনিসটা হচ্ছে আমরা ক্লাসিফাই করতে পারি, আমাদের ডাটা সেট ম্যানেজ করতে পারি। এবং তখন আমরা ডাটা সেট ম্যানেজ করে নিয়ে আমি আর রোমিও গেলাম রাতের বেলা দাদার এখানে। তো দাদা বসে বসে কাজ করতো, আর আমি আর রোমিও হলো দাদার বাসায় যে আন্টি হলো ইসের থেকে মানে গ্রাম থেকে হাঁসের ডিম, মুরগির ডিম বা বিভিন্ন আচার টাচার বানায় আনতো, আমরা দুজন মিলে রাতের বেলা এগুলো খাইতাম দাদার বাসায় বসে বসে। তো তখন হচ্ছে দাদা প্রথম হচ্ছে দেখলাম যে ওইখানে এসভিএম নামে একটা, আমি তখন মেশিন লার্নিং কি বা এআই কি এসব কিছুই জানি না। তো দাদা হচ্ছে প্রথমে হচ্ছে ওইখানে এসভিএম নামে একটা হচ্ছে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমটা হচ্ছে ওইখানে ইমপ্লিমেন্ট করছিল, মানে হচ্ছে জাস্ট ক্লাসিফাই করার জন্য যে কারা অ্যাডিক্টেড কারা নন অ্যাডিক্টেড। এবং আমরা যেহেতু কিছু জানি না তো আমাদের বলছিল যে তোরা এসভিএম নিয়ে পড়িস, যে অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা কিভাবে করে কাজ করে। সো when I dig down to the SVM, তখন আমি দেখলাম যে if we go to the ground level of SVM, then I see some linear equation are existing there, and actually ওই লিনিয়ার ইকুয়েশনটাই অ্যাকচুয়ালি সব জিনিসগুলোকে সেপারেট করতেছে যে কে ড্রাগ অ্যাডিক্টেড কে নন অ্যাডিক্টেড। তখন ফার্স্টলি আমার ব্রেনে ইগনাইট করে এটা যে একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে পৃথিবীতে কত ধরনের প্রবলেম সলভ করে ফেলানো যায়। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমার পরবর্তীতে আমি বললে রাখি যে আমি আসলে মাস্টার্স কম্পিউটার সায়েন্সে করছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড এখন আমি আসলে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি বায়োস ল্যাবে, সিএসসি অ্যান্ড টিপোলি ডিপার্টমেন্ট বোথ কম্বাইন ইন ব্র্যাক ইউনিভার্সিটি। সো আমার আসলে অ্যাকচুয়ালি ওইখান থেকে আমার ধারণাটা মানে পাল্টে যায় যে আসলে মেশিন লার্নিং দিয়ে পৃথিবীতে কত কিছুই করা সম্ভব। সো অ্যাকচুয়ালি ওইটা আমাদের খুব পছন্দ হয় এবং আমরা ওইটা নিয়েই কাজ করি। যদিও আমাদের ফাইন্ডিংসটা আহামরি ছিল না, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যাকবোন অফ my life to propagate with machine learning or AI, if I talk about this one. তো ওই সময় দাদা বলতো যে ম্যাথমেটিক্স হচ্ছে গোল আলুর মতো, এখান থেকে যে কোনো ফিল্ডে ইজিলি সুইচ করা যায়। সো দ্যাটস ওয়াই আই চুজ মাস্টার্স ইন সিএসসি, স্পেশালি এআই নিয়ে কাজ করার জন্য। সো যখন আমি হচ্ছে সিএসসি তে মাস্টার্সে এনরোল হই তখন দাদা আমার সাথে প্রায় কথা বলতো, দাদার সাথে আমার কথাবার্তা হতো, এবং দাদা আসলে অলওয়েজ আমাকে ইন্সপায়ার করতো যে না কিছু একটা সম্ভব, অবশ্যই ভালো কিছু হবে। এখন এভাবে করে যাওয়া মানে দিন যাচ্ছিল। তো 2024 সালের মানে দাদা যখন মারা যায় তার মাসখানেক আগে, সো রোজার ঈদের একদিন আগে হচ্ছে দাদা আমাকে হুট করে নক দিয়ে বললো যে তুই কোথায়। তো সেদিন হচ্ছে আমি ঢাকা থেকে খুলনায় যাচ্ছি ঈদ করার জন্য। তো বললাম যে দাদা আমি তো খুলনার দিকে যাচ্ছি। তো তখন বললো যে ঠিক আছে তাহলে বাস থেকে নেবে ডিরেক্টলি আমার পাশে চলে আয়, কিছুক্ষণ আড্ডা দিই। সো তারপরে তুই বাড়ি চলে যাস, বাড়ি যেয়ে ঈদ করিস। তাই বললাম ঠিক আছে। তারপরে দাদার সাথে যে বসে হচ্ছে দাদা ডিরেক্টলি বাস থেকে নেমে দাদা বাসায় চলে গেছে। দাদা বাসায় যাওয়ার পরে দাদার সাথে আড্ডা দিচ্ছি। তো আমার কাছে তো ল্যাপটপ ছিল, আমি হচ্ছে দাদার বেডে শুয়ে হচ্ছে ল্যাপটপ চালাইতেছি, আর দাদা হচ্ছে বসে ল্যাপটপ চালাচ্ছে। তো তখন সে আমাকে বললো যে দেখ আমার ল্যাপটপের যদি হচ্ছে আজকে একটা ভালো ব্যাটারি থাকুক তাহলে আমিও তোর মতো হচ্ছে এরকম যেভাবে খুশি সেভাবে মানে ল্যাপটপটা সুইচ করে নিয়ে কাজ করতে পারতাম। তো তখন আমি বললাম যে তাহলে দাদা আপনি আমারটা ইউজ করেন, বসে প্যারা। তো দাদা বললো যে না ঠিক আছে সমস্যা নাই তুই ইউজ কর। তো তখন হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে কথাবার্তা বলতাম। অলওয়েজ হতো কি যে আমি দাদা যখন বসতাম তখন হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে কথাবার্তা বলতাম, সে কিছু বলতো আমি কিছু বলতাম, এভাবে করে নতুন একটা জিনিস হচ্ছে বলতে গেলে ওই সময় ক্রিয়েট হয়ে যেত।
তো সেরকমই হচ্ছে আমরা একটা অপটিমাইজার নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো ওই জিনিসটা দেখলাম যে আমরা 20 না 25 মিনিট কথা বলার পরে ওর একটা ডাইনামিক, ওই অপটিমাইজারের একটা ডাইনামিক সিস্টেম হচ্ছে আমরা বিল্ড আপ করছিলাম। এরপর আসলে ওইটা নিয়ে ওইভাবে করে কাজ করা হয় নাই, দাদা তো এর মাঝখানে চলে গেলেন, আমাকে ইকুয়েশন গুলো বোঝাচ্ছিলেন ওই দিন। সরি। তো আমার ইচ্ছা আছে যে পরবর্তীতে ওইটাকে যদি কোনোভাবে পাই তাহলে কোনো একটা রিসার্চের মধ্যে ইনক্লুড করা। অ্যাকচুয়ালি দাদার সাথে আমার মোস্টলি রিলেটেড টু দ্য রিসার্চ ওয়ার্ক। দ্যাটস ওয়াই হচ্ছে আমি অন্যান্য মানে সাইডটা আসলে খুবই মানে দাদার সাথে অতটা করা হয় না, আমার কন্ট্রিবিউট করা হয় না, বাট রিসার্চ নিয়ে বেশি কাজ করা হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আসলে রিসার্চটা নিয়ে বেশি কথা বলতেছি। দ্যাটস ওয়াই আই এম সরি, কারণ এখানে অনেক ডাইভার্সিটি মানুষজন আছে। তো এরপরে হলো আপনার ঈদ গেল, এরপরে দাদা যেদিন মারা যায় তার 1 সপ্তাহ আগে আমাকে বলতেছিল যে আমি ঢাকার দিকে আসবো, তুই কি ফ্রি আছিস? আমি বলি হ্যাঁ আমি ফ্রি আছি, আপনি আসে আমাকে একটা নক দিন। তো এরপরে যখন হুট করে তার 5-6 দিন পরে শুনলাম যে দাদা এরকম না, মোস্ট প্রবলি দুপুরবেলার দিকে আমি নিউজটা জানছি, এবং যখন শুনছি তখন আসলে ফার্স্টে বিলিভ হয় নাই। বাট তারপরে আপনার সাথে নাইস ভাইয়ের সাথে আমি কথা বললাম ফোনে, তো তারপরে আসলে আমি আসলে এই বিষয়টা মানে আমার আসলে মেনে নিতে কষ্ট হচ্ছিল আর কি। মানে আমি আসলে প্রথমে বিলিভই করি নাই যে এরকম কিছু হতে পারে না, হয়তো হসপিটাল নিচ্ছে এখান থেকে সুস্থ হয়ে তারা আবার ফেরত আসবে। আসলে পৃথিবী আমাদের একটা রুট সিচুয়েশন দেখাইলো, এবং আমি বলতে গেলে পার্সোনালি একটা খুব ওয়েল উইশার একজন পার্সনকে হারালাম, যে মাঝে মাঝে আমাকে হুট করে ফোন দিত, ফোন দিয়ে 2-1 কথা বলতো, ওইটাতে আমি ব্যাপক একটা মোটিভেশন পাইতাম। তো আসলে দেখি ইন ফিউচার আমার আসলে দাদাকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। অনেক অনেক ধন্যবাদ সজীব। আমরা আশা করব তুমি আর অরিন্দমকে নিয়ে কাজটি করে যাবে। সো আমি এই পর্যায়ে নাজমুল হুদাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাইস ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি যাচ্ছে। জি, আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা, ম্যাথ 17 থেকে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে দাদাকে নিয়ে, যে কথাগুলো হয়তো অগোছালো শোনা লাগবে, শোনা যাবে, কিন্তু আমি একদম শুরু থেকে বলতেছি যে দাদাকে আসলে আমরা প্রথমে আমার বন্ধু রাফসান দাদার কাছে যাচ্ছিল কোডিং শিখতে বা আরো বিভিন্ন কিছু জানতে, তারপরে ওর মারফতে আমি আসলে দাদার কাছে যাই। শুরুর দিকে আমি প্রথমে তার কাছে যাচ্ছিলাম, পরে ওর মারফতে যখন গিয়ে দেখলাম যে সে মানে আসলে কি পরিমাণ ডাইনামিক পারসন। তার কাছে আমরা আমাদের তখনও মনে আছে আমরা 4-5 জন ফ্রেন্ড যাইতাম। আমি যাইতাম, আশিক যাইতো, রাফসান যাইতো, নাজিব যাইতো। আমরা 4 জন যাইতাম 4 দিক দিয়ে। আমাদের 4 জনের একই দিকে একই অ্যালাইন নিয়ে কোনো কাজ ছিল না। আমার 4 জন বন্ধু 4 রকম কাজ করতে চাইতাম। ওই সময় আমরা 4 জন তাকে 4 দিক দিয়ে খুঁজতাম যে দাদা আমি এটা করে দেন, রাফসান বলতো দাদা আমার এটা সলভ করে দেন, আশিক বলতো দাদা এটা দেখাই দেন, নাজিব বলতো যে এটা দেখাই দেন। সে একাধারে 4 জনের প্রবলেম সলভ করতো। মানে সে কি পরিমাণ ডাইনামিক সেটা আপনি জাস্ট খালি এটা শুনলেই বুঝতে পারবেন যে একাধারে 4 জনের 4 রকম প্রবলেম সলভ করতো। ইভেন সে সাথে সাথে তারও একটা কাজ করতেছিল, সেখানে আমি দেখতেছিলাম যে সে আর প্রোগ্রামিং একটা কাজ করতেছিল, সেটা হয়তো 1000 লাইনের উপর একটা কোড সে বারবার চেঞ্জ করে করে ওখানে ঠিক করতেছিল। মানে কি পরিমাণ ডাইনামিক, আমি সেখানেই ওই দিনকেই তাকে দেখে বুঝতেছিলাম যে একজন মানুষ কি পরিমাণ ডাইনামিক হইতে পারে। আমি যে এই পর্যন্ত এখন বলতেছি যে 3টা আমার Q1 জার্নাল হয়েছে। আমি এখানে যেগুলো করছি এগুলোর মধ্যে যদি বলি যে তার ব্যাকগ্রাউন্ড আসলে তার ওখান থেকে কিভাবে আমি যদি শুরু করি, যে আমরা যখন যারা ম্যাথমেটিক্সে আসি শুরুতে আমাদের ম্যাথমেটিক্সের দিকে ইন্টারেস্ট থাকে না, সবাই বলি যে ইঞ্জিনিয়ারিং বা আদার সেক্টরে ইন্টারেস্ট থাকে। তো আস্তে আস্তে যখন আমরা এই সিএসসি রিলেটেড বা অন্যান্য জিনিসপত্র যেগুলো যখন জানতে শুরু করি, তখন ওই টাইমে আমার ডাটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট জাগে খুবই। আর ওইটা ওই সময় খুব গ্রোথ ছিল বা অনেক লুক্রেটিভ ছিল, সবাই ডেটা সায়েন্সে ঝুঁকতেছিল ওই টাইমটাতে। তো তখন ওখান থেকে আমাকে বললো যে তুই আর অথবা পাইথন এই প্রোগ্রামিংটা শেখ এবং আস্তে আস্তে কিছু মডেলিং গুলো আস্তে আস্তে শিখতে থাক, আর এর পিছনে যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো শিখতে থাক। এখন সেগুলো শিখেই আমি এখন আমার প্রত্যেকটা কাজে আপনার এআই, মেশিন লার্নিং এগুলো ইউজ করতে পারছি। অল ক্রেডিট গোস টু দাদা। মানে আমি যে রিসার্চে কোনো কিছু যখন শিখতে চাইছি বা কিছু পারছি, এগুলো যদি বলি আমাদের হাতে খড়িটা ওই দাদার কাছ থেকে হয়েছে। আমি দেখি যে অন্যান্য ডিসিপ্লিনে রিসার্চ মেথোডোলজি একটা কোর্স করানো হয়, আমাদের ম্যাথমেটিক্স ডিসিপ্লিনে রিসার্চ মেথোডোলজি কোনো কোর্স ছিল না 4th ইয়ার পর্যন্ত, হয়তো মাস্টার্সে গিয়ে ছিল কিনা এখন আমি শিওর না। কিন্তু যদি আমরা একটা আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট প্রজেক্ট করতে চাই তাহলে আমাদের একটা রিসার্চ সম্পর্কে হাতে খড়ি কিছু জানার দরকার ছিল।
ওই সময় আমরা একদম লাইক আমরা সাগরের মধ্যে পড়ে গেছি, এখান থেকে আমাদের তীরে আসতে হবে। তীরে আসার জন্য তখন কি হলো, আমরা ওই দাদার কাছ থেকে শুনে শুনে সবকিছু আমরা আসলে ডেভেলপ করলাম। তারপরে একজন ভাই বললেন রিসেন্টলি যে দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি যতদূর মনে করতে পারি বা রিকল করতে পারি, দাদা রোড অ্যাক্সিডেন্ট নিয়েও কাজ করতেছিল, কোন একটা মডেল কাজ করতেছিল আমাদের কোন এক ফ্রেন্ডের সাথে, আমি যতদূর শিওর নয়। তো সে যদি এতদিন বেঁচে থাকতেন, সে ইনশাল্লাহ ভালো একটা মডেল দাঁড় করাইতে পারতেন যে রোড অ্যাক্সিডেন্ট কিভাবে প্রিভেনশন করা যায়। সে আসলে এতটাই ডাইনামিক যে যে কোনো প্রবলেম নিয়ে সে আসলে ম্যাথমেটিক্যালি চিন্তা করে করে বলতেছিল। ইভেন ওই সময় সে আমাদেরকে একটা এক্সাম্পলও দিছিল যে সে কোন একটা ভাই, আমাদের কোন একজন সিনিয়র ভাইয়ের ডিভোর্স প্রেডিকশন অথবা ম্যারেজ রিপেয়ার বা হচ্ছে ম্যারেজ রিলেটেড একটা মডেলও করছিল। আমি তখন ভাবতেছিলাম আদৌ কি এটা সম্ভব ম্যাথমেটিক্স দিয়ে? আমি তখন জানি না, আসলে এরকম কিছু জানি না। পরে এসে যখন ম্যাথমেটিক্যাল বায়োলজি বা ম্যাথমেটিক্যাল মডেলিং করি, তখন গিয়ে দেখি যে আদৌ এগুলো সম্ভব। এই সবকিছু আসলে তার কাছ থেকে আমরা শুনে শুনে বা তার কাছ থেকে আসলে আমরা অনুপ্রেরণা পাইছিলাম যে আসলে ম্যাথমেটিক্স নিয়ে এইভাবে চিন্তা করা যায়, এগুলো আসলে আমাদের রিয়েল লাইফেও এক্সপ্লেইন করা যায় বা ইউজ করা যায়। তো থ্যাংক ইউ। আমি হয়তো কথাগুলো গোছাই বলতে পারি নাই, যতটুকু চেষ্টা করছি আমার থেকে। দাদাকে আমরা সবসময় মনে রাখবো। এখন আমরা আসলে বিশ্বাস করতে পারি দাদা আমাদের মাঝে নাই। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল। আমি আমাদের পার্টিসিপেন্টের উদ্দেশ্যে আরেকবার বলছি, যদি কেউ আপনারা অরিন্দমকে নিয়ে স্মৃতিচারণ করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানান। So I think we are at the very end of this session. So আমার মনে হয় আমরা এখানেই সেশনটাকে শেষ করব। ও রাফসান, ভাইয়া এখানে অনেক জুনিয়র আছে অ্যাজ ফার অ্যাজ আই গেস। আমি আপনার অনুমতি নিয়ে জুনিয়রদের জন্য কিছু বলতে চাচ্ছিলাম, আমাদের এক্সিস্টিং ম্যাথ ডিসিপ্লিনে যারা আছেন। আমি কয়েকজনের নাম দেখে বুঝতে পারছি যে তারা হচ্ছে এক্সিস্টিং স্টুডেন্ট। তো তাদের প্রতি আমাদের একটা ম্যাথমেটিক্যাল থটস থেকে দাদার যে গ্রুপটা ছিল সেটা থেকে একটা উপদেশ বা অনুরোধ যেটা হিসেবেই তোমরা নাও, আমি তুমি করে বলতেছি যারা জুনিয়র আছো তাদেরকে। সো তোমরা যদি দাদার লিগেসি বা দাদাকে ধারণ করতে চাও বা তার কাজকে ধারণ করতে চাও, আমার মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রিসার্চের মাধ্যমে তার স্বপ্নগুলোকে ফুলফিল করা। তো তোমরা যারা এখানে আসো, আমরা এক্সপেক্ট করব যে তোমরা দাদার রিসার্চ পেপারগুলো পড়বে, দাদা যে ধরনের কাজ করেছে ওই কাজগুলোকে করবে এবং ভবিষ্যতে ওই কাজ থেকে নতুনত্ব কিছু করে ডিসিপ্লিন তথা দাদার প্রতি সম্মান রাখবে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ রাফসান। আমরা কিন্তু অরিন্দমের সেই সব কাজগুলোকে একসাথে করে কম্পাইল করে আমরা একটা লিংক অলরেডি আমাদের ম্যাথমেটিক্স গ্রুপ এবং ম্যাথমেটিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমাদের ম্যাথমেটিক্যাল থটস পেজে লিংকটা দিয়েছি। সো এনিওয়ান ক্যান সি দ্যাট ডকুমেন্ট। আমরা আগামীতে সেই ডকুমেন্টটা আমাদের ডিসিপ্লিনের ম্যাথ সেমিনার লাইব্রেরিতে সংরক্ষণ করার জন্য রিকোয়েস্ট করব। সো আমার মনে হয় আমরা সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমাদের আজকের এই আয়োজন আমাদের প্রিয় অরিন্দমকে স্মরণ করার ছোট্ট একটি প্রয়াস। সো গবেষণায় তার অসামান্য অবদান, তার স্মৃতি এবং আমাদের ভালোবাসা সব মিলিয়ে আজকের এই সেশন অরিন্দমের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। সো আমরা আপনাদের কাছে অনুরোধ করব, যে যার জায়গা থেকে, যে যার ধর্মীয় বিশ্বাস থেকে অরিন্দমের জন্য দোয়া প্রার্থনা করে যাব এবং মহান আল্লাহ সৃষ্টিকর্তা যেন অরিন্দমকে ওপারে ভালো রাখেন এবং তার পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি দেন। সো এই বলে আমি আজকের এই অনলাইন সেশনের এন্ডিং করছি। আপনাদের সবাইকে এই সেশনে অংশগ্রহণ করার জন্য আবারও আমাদের ম্যাথমেটিক্যাল থটস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।